অলরাইট, আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন AR মিম, পেশা একজন শিক্ষার্থী এবং পার্ট টাইম জব করছেন। গোপালগঞ্জের মানুষ, বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন। এবং সেই সঙ্গে আছেন আবু তাহের, তিনিও একজন স্টুডেন্ট এবং পার্ট টাইম জব করছেন, ঢাকাতে বর্তমানে আজিমপুরে অবস্থান করছেন। সো আমরা তাদের জীবনের বাস্তব সত্য অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলের মধ্যবর্তী স্থান থেকে আমরা এই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকের রাতে আপনাদের এই গা ছমছমে ভয়ের ঘটনাগুলো শুনতে বেশ ভালোই লাগবে। আমি এবারে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো AR মিম আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঠিকঠাক। আচ্ছা, এই করোনার মধ্যে আমাদের স্টেশনে এসছেন এবং লাইভ আপনার ঘটনা শেয়ার করতে এসছেন আমাদের সাথে, তার জন্য অবশ্যই প্রথমেই ধন্যবাদ জানাই এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। সো এই করোনা পরিস্থিতির মধ্যে আসলে আপনি জানি যতদূর যে আপনি একজন শিক্ষার্থী এবং সেই সঙ্গে পার্ট টাইম জব করছেন। সো আপনার কি মনে হয় যারা করোনার মধ্যে জব করছেন এবং বিভিন্ন কাজে ব্যস্ততায় বাইরে যেতে তো হবেই জীবন চালানোর জন্য, সো কী ধরনের আসলে সাবধানতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? এখন দেশের যে পরিস্থিতি চলতেছে, এই সিচুয়েশনে অর্থাৎ আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে যে ধরনের প্রসিজার ফলো করতে বলতেছে, এই প্রসিজারগুলো আমাদের ফলো করা উচিত। আর আমি মনে করি সেফটি ফার্স্ট অফ অল অ্যাজ এ মুসলিম হিসেবে আমি বলবো আল্লাহর উপর ভরসা রেখে, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে আমাদের শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখলেও তো হবে না। যে কোনো কিছুর সফলতার জন্য বা ভালো কিছুর জন্য দোয়া লাগে, শেফাও লাগে, একদম। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর অ্যাজ এ মুসলিম হিসেবে আল্লাহর উপর ভরসা। আমি যেটা করি, মানে মাই ওপিনিয়ন হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে নিজের সেফটি বজায় রাখা, অর্থাৎ বাইরে কোথাও বের হইলে মাস্ক পরা, হ্যান্ড গ্লোভস পরা, অথবা বাইরে থেকে যখন আমরা বাসায় আসতেছি আমাদের উচিত কোনো কিছু টাচ করার আগে আমরা প্রথমে ওয়াশরুমে চলে যাব। ওয়াশরুমে যে নিয়ম মাফিক, যেটা স্যানিটাইজার হোক বা সাবান হোক, যেটা হোক, সেটা দিয়ে আমাদের হ্যান্ডটা ভালো করে স্যানিটাইজ করা। একদম ঠিক বলেছেন। পরম করুণাময়ের প্রতি একটা ভরসা, বিশ্বাস রাখতে হবে এবং সেই সঙ্গে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের মেনে নিতে হবে, মেনে চলতে হবে। তাতে করে আমরা অবশ্যই সেফ থাকবো এবং সুস্থ থাকবো এবং ভালো থাকবো। সো প্রথমেই এই কথাগুলো একটু বলে নেওয়ার কারণ হচ্ছে, যেহেতু করোনার সময় চলছে, করোনাতে প্রতিদিনই অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। আমরা চাই আমাদের যারা লিসনার্স এবং আমাদের যারা ভালোবাসেন, আমাদের সঙ্গে যারা সবসময় থাকেন, তারা যাতে সেফ থাকতে পারেন এবং তারা যাতে সবসময় ভালো থাকতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, এবার ঘটনাতে চলে যেতে চাইছি। আমাদের সঙ্গে আছেন AR মিম, গোপালগঞ্জের মানুষ, এবং তিনি আজকে আমাদের প্রথম ঘটনা শোনাবেন। আপনার নিজের ঘটনা এবং আপনার টিউটর এবং আপনার নিজের ঘটনা। আপনার টিউটর আপনাকে একবার তার বাসায় যেতে বলেছিলেন এবং সেই বাসায় যাওয়ার যে রাস্তাটা, যে পথটা, সেই পথটা বেশ খানিকটা ভয়াবহ একটা ব্যাপার এবং আপনার বয়সও কম ছিল, অন্ধকারের মধ্যে আপনি গেছেন এবং আপনার সাথে কিছু ঘটনা ঘটে গেছে। আমরা সেই ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এটা হচ্ছে কয়েক বছর আগে, তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো ক্লাস 9-এ পড়া অবস্থায় আমার একজন টিউটর ছিল যার কাছে আমি ইংলিশটা, যে আমাকে ইংলিশ টিউশনি করাইতো, ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তো উনি আমাকে উইকলি আমার কিছু এক্সাম নিত, অর্থাৎ আমাকে সারা সপ্তাহে যেটা পড়াইছে পরিশেষে শনিবারের দিন সেটার একটা এক্সাম নিত, যে আমার ইমপ্রুভ কতটা হয়েছে। তো উনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাকে আমার বাড়িতে এসে পড়াইতো, আর যখন সামহাও কোনো কারণে উনি বিজি থাকতো তখন ওনার বাসায় যেতে বলতো আমাকে। আর উনি আমাকে পড়াইতে আসতেন হচ্ছে বিকালের দিকে, কিন্তু কোনো কারণে ওনার ব্যস্ততা থাকলে উনি সন্ধ্যার পরেও আসতেন। তো আমার সাথে যে ঘটনাটা, এটা হচ্ছে 2010 সালের কথা। এটা 2010-এ। তো রেগুলারের মতো আমি স্যারের জন্য ওয়েট করতেছিলাম বিকালের দিকে। তো স্যার কোনো এক ব্যস্ততার কারণে স্যার বললো যে স্যার আজকে আসতে পারবে না, তো মাগরিবের পরে হচ্ছে স্যারের বাসায় যেতে। তো আমার বাসা হচ্ছে গোপালগঞ্জ সদরে। তখন আমি হচ্ছে গোপালগঞ্জ গেটপাড়াতে বাসা ছিল আমার, স্যারের বাসা ছিল হচ্ছে মিয়াপাড়া, অর্থাৎ গেটপাড়া থেকে মিয়াপাড়ার রিক্সা ভাড়া হচ্ছে 15 থেকে 20 টাকা। তো স্যার বললো যে আজকে আমি যেতে পারবো না তোমার বাসায়, তো তুমি আমার বাসায় চলে আসো, আমার বাসায় চলে আসে তুমি এক্সামটা দিয়ে যাও। তো আমি মাগরিবের নামাজের পরে স্যারের বাসায় যাই, প্রতিদিনের মতো স্যারের বাসায় যেয়ে আমি আমার এক্সামটা কমপ্লিট করে আমি যখন স্যারের বাসা থেকে কাম ব্যাক করি,
তখন হচ্ছে অলরেডি ঈশার আজান দিয়ে দিচ্ছে, তখন ঈশার আজান হয়ে গেছে। তো আমি আসতেছিলাম স্যারের বাসা থেকে আসতেছিলাম, যখন আমি আমার বাসার লাইনে অর্থাৎ আমি যখন আমার এলাকায় আসলাম, স্যারের বাসা তো মিয়াপাড়াতে আর আমার বাসা হচ্ছে গেটপাড়াতে, অর্থাৎ পাশাপাশি দুইটা এলাকা। তো আমি যখন আমার এলাকায় আসলাম, আমার এলাকায় যখন আমি ঢুকার পরে আমার কাছে মনে হচ্ছে এলাকাটা যেন কেমন ফাঁকা, অর্থাৎ তখন কিন্তু বেশি রাতও না, 8টা সাড়ে 8টা বাজবে মেবি। ঈশার আজান অলরেডি হয়ে গেছে, তো রাস্তাটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, আমার কাছে কেমন যেন অকওয়ার্ড লাগতেছে একটু, কেমন রাস্তা হঠাৎ করে এই সময়টা তো রাস্তা ফাঁকা থাকার কথা না। তারপরও ব্যাপার না, আমি হাঁটতেছি, আমি কিছু মনে করি নেই, আমি হাঁটতেছি, আমার মতো করে আমি হেঁটে যাচ্ছি। তো আমাদের ওই এলাকাতে একটা জায়গা আছে, রাস্তার সাইডে একটা জায়গা আছে যেখানে 20-25টা বাঁশ হবে, ছোটখাটো একটা বাঁশঝাড়, যে বাঁশঝাড় 20-25টার মতো বাঁশ থাকবে। ইভেন ওই বাঁশ গাছের পাশে একটা সবেদা গাছ আছে। তো আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে অনেক বছর আগে কোনো এক তান্ত্রিক বা কোনো মৌলবী এই টাইপের কিছু একটা ওই বাঁশ ঝাড়েটা যেখানে অর্থাৎ বাঁশ গাছের ওইখানে একটা জিনকে বোতলে করে ভর্তি করে মাটি চাপা দিয়ে রাখে, যেটার উপরে একটা সবেদা গাছ লাগানো হয়। ইভেন সেই সবেদা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, রাস্তায় কোনো মানুষজন নাই টোটালি। তো আমি আমার মতো করে নর্মালি হেঁটে যাচ্ছি। তো হঠাৎ করে আমার নজরটা, আমি যখন বাঁশ ঝাড়ের কাছাকাছি গেলাম, তো হঠাৎ করে আমার নজরটা হচ্ছে বাঁশ ঝাড়ের দিকে যায়। যেহেতু আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে এই টাইপের কিছু একটা ছিল এখানে, বা ভুতুরে একটা জায়গা, এই টাইপের কিছু একটা ছিল। এটা স্বাভাবিক, ইটস প্রিটি নর্মাল যে ওই সময় আমার মাথায় এগুলো ঘুরপাক খাবে বা এগুলো আমার মাথায় একটা হেডেক হয়ে যাবে। তো আমার কিন্তু অলরেডি অটোমেটিক্যালি আমার ওইগুলো মনে পড়ে যাচ্ছে। এই সেই বাসটা যেখানে এরকম একটা ইয়া ছিল আর রাস্তায় কোনো মানুষজন নাই, তো আমার ভিতরে কিন্তু একটা ফিল চলে আসছে। আমার ভিতরে একটা ফিল চলে আসছে। আরো একটা কাহিনী হচ্ছে, ওইখানকার ওই জায়গাটায় মানে কথা প্রচলিত এমন ছিল যে ওইখানে তো জিনটাকে বোতলে ভর্তি করে মানে পুঁতে রাখা হয়েছে, অর্থাৎ মাটি চাপা দেওয়া হয়েছে। তো ঠিক সন্ধ্যার সময় যদি ওইখান দিয়ে কেউ যাতায়াত করে বা ওই জায়গাটায় কেউ থাকে, তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অথবা সে কিছু একটা দেখে। ইভেন এর এক্সাম্পল হচ্ছে আমাদের ওইদিকে একটা মহিলা আছে, মহিলা কিছুদিন আগে, আমার এই কাহিনীর বেশ কিছুদিন আগে ওই মহিলাটা ঠিক সন্ধ্যার দিকে ওই জায়গাটাতে ছিল, কোনো এক কারণে, তার ব্যক্তিগত কারণে সে ওই জায়গাটায় ছিল। তো ওই জায়গাটায় থাকার পরে ওইখান থেকে সে চলে আসার পরে যখন বাড়িতে আসে ওই দিন রাতে, সে যখন ঘুমানোর জন্য চেষ্টা করে, তখন লাইট অফ করার পরে, রুমের লাইট অফ করার পরে সে দেখতে পেত তার দেয়ালের সাথে, অর্থাৎ তার দেয়ালের একটা অবয়ব দেখতে পাচ্ছে, একটা ছায়া, অর্থাৎ সাদা করে একটা মহিলা দাঁড়ায় আছে বা একটা লোক দাঁড়ায় আছে। তার দেয়ালটা কিন্তু কাছাকাছি, বেডরুম থেকে, তার বেড থেকে দেয়ালটা বেশ কাছে, কিন্তু তার কাছে মনে হয়তো এটা কেমন যেন অনেক দূরে। আমার দেয়ালটা মনে হয় আমার বেড থেকে অনেক দূরে চলে গেছে। ইভেন ওই দেয়ালে একটা মানুষ দাঁড়ায় আছে, দেয়ালের সাথে একটা মানুষ দাঁড়ায় আছে, একটা পুরুষ অথবা একটা নারী। কখনো কখনো সে একটা মহিলা দেখতে পাইতো সাদা কাপড় পরা, আবার কখনো কখনো সে একটা লোক দেখতে পাইতো যে পাঞ্জাবি পরা অবস্থা দাঁড়ায় আছে। তো বেশ কিছুদিন তারা এইভাবে যাওয়ার পরে সে ব্যাপারটা কিন্তু আমাদের এলাকা ভিত্তিক ছড়ায়া যায়, অর্থাৎ এটা মানে এটা ছড়া যাওয়ার মতোই একটা ব্যাপার। তো মানুষের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করে। তো আমি তো তখন টিনেজার, তো ব্যাপারটা আমার কানে আসার পর আমার একটা কিউরিয়াসিটি ছিল এই ব্যাপারে, বা আমার একটা ইন্টারেস্টও ছিল এই ব্যাপারটা নিয়ে। আমিও একটু ভীত ছিলাম, কারণ তখন আমি টিনেজার ছিলাম। তো ওই মহিলাটা একটা সময় যে পরবর্তীতে ঠিক হয়ে যায় অনেক ঝাড়ফুঁক করার পরে, অর্থাৎ হুজুর দেখানোর পরে একটা সময় যে সে ওটা রিকভার করে ফেলে। তো এই ব্যাপারগুলা হচ্ছে আমার মাথায় ঘুরতেছিল যে ওইখানে একটা মহিলার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই বাসঝাড়ে একটা ইনসিডেন্ট হয়েছে। তো এই ব্যাপারগুলো যখন আমার মাথায় ঘুরতেছে, তখন অন্ধকার রাত এবং আপনি একা এবং চারিদিকে গাছপালা রয়েছে, সব মিলিয়ে আপনার সাইকোলজিটা একটুখানি ভীত সন্তুষ্ট, তাই তো? হ্যাঁ, মানে আমার একটু ভয় লাগতেছে। আই এম ফিলিং স্কার্ড, আই ওয়াজ স্কার্ড। তো আমার মাথার ভিতরে এইগুলা কাজ করতেছিল। আর অন্ধকার বলতে ব্যাপারটা এমন ছিল, পুরো রাস্তা ফাঁকা ছিল, কেউ নাই রাস্তাতে, কেউ নাই, একটা ল্যাম্পপোস্টের আলো, একটা ল্যাম্পপোস্টের আলোতে যতটুকু দেখা যায় রাস্তাতে ল্যাম্পপোস্ট থাকে, একটা ল্যাম্পপোস্ট জ্বলতেছিল। আমার বাসাটা কিন্তু এখান থেকে বেশি একটা দূরে না, আমি কিন্তু এখন পর্যন্ত বাড়িটার কাছাকাছি আছি। কিন্তু তখন কিন্তু আমার মাথায় এগুলো ঘুরতেছে, আর যখন আমার মাথায় এগুলো চলে আসতেছে অটোমেটিক্যালি কিন্তু আমার নজরটা, আমার লুকটা বারবার চলে যাচ্ছে বাঁশঝাড়ের ওদিকে। আমি জানি না কেন, বাট সামহাউ কোনো কারণে আমার লুকটা বাঁশঝাড়ের ওদিকে চলে যাচ্ছে। তো এরপরে কি ঘটলো? এর পরের ব্যাপারটা হচ্ছে, আমি যখন ওই বাঁশঝাড়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি, তো বাঁশঝাড়ের ওইখানে হচ্ছে আপনার 2টা রিক্সা রাখা ছিল।
ওকে। হঠাৎ করে আমি কিন্তু বারবার হাঁটতেছি, রাস্তা দেখতেছি, এদিক ওদিক তাকাচ্ছি, এদিকে আমি চারপাশে তাকাচ্ছি। মানে একটা কথা আছে যে রাস্তা দিয়ে যখন হাঁটতে হয় তখন পিছনের দিকে তাকাইতে হয় না। তো এই ব্যাপারটা আমার মাথায় ছিল, আমি পিছনের দিকে তাকাচ্ছি না, কিন্তু আমি তখনও কিন্তু বাসঝাড়টা ক্রস করিনি, আমি বাসঝাড়ের আগে। তো দুইটা রিক্সা রাখা হচ্ছে বাসঝাড়ের ওইখানেই, দুইটা রিক্সা রাখা আছে, অর্থাৎ রিক্সা চালকরা ওইখানে রিক্সা রেখে তাদের বাড়িতে চলে যেত, রিক্সা তালা মেরে রেখে ওইদিকে চলে যেত, বাড়িতে চলে যেত। তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে একটা মহিলা পুরাপুরি হোয়াইট ড্রেস পরা না, একটা মহিলা লাইট হোয়াইট যেটাকে বলে, মানে দূর থেকে আমি ঠিক ভালো রিকগনাইজ করতে পারতেছি না, একটা মহিলা। তো এদিকে আসতেছে, বাসঝাড়ের এদিকে আসতেছে, অর্থাৎ বাসঝাড়টা আমি হচ্ছি রাস্তার ডান সাইডে হচ্ছে বাসঝাড়, আর বাসঝাড়ের পিছনে হচ্ছে মহিলাটা বাসঝাড়ের এদিকে আসতেছে। তো আমি ওদিক দিয়ে হাঁটতেছি, আমার চোখ কিন্তু ওইদিকে, আমি কিন্তু ওনাকে নোটিস করতেছি, আমি ওটা দেখতেছি যে উনি আসতেছে। তো উনি যখন আসতেছে তখন আমি মনে করলাম যে মনে হয় এই যে রিক্সা চালকের বউ হবে, হয়তো রিক্সা চালকের ওয়াইফ, উনি দেখতে আসছে ওনাদের রিক্সা ঠিকঠাক আছে কিনা, বা রিক্সা তালা মারতে আসছে, ব্যাপারটা এমন কিছু হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমি মনে করতেছি, কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন ছিল না। আমি তখন কি করলাম, আমি জানি না আমি কিন্তু ওই মহিলাটাকে আমি কিন্তু দ্রুত হাঁটতেছিলাম, স্পিডলি হাঁটতেছিলাম, যথেষ্ট স্পিডি হয়ে হাঁটতেছিলাম। মানে আনফরচুনেটলি আমি তখন কিন্তু স্লো হয়ে গেছি, জানি না আমি কেন। আমার কাছে মনে হচ্ছে আমি তখন স্লো হয়ে গেছি। তো ওই মহিলাটাকে আমি রিকগনাইজ করার চেষ্টা করতেছি, তো কোনোভাবেই আমি কিন্তু তাকে রিকগনাইজ করতে পারতেছি না। তো মহিলাটা আস্তে আস্তে রিক্সার কাছে আসছে, দেন রিক্সার কাছে আসার পরে তখন আমি রিকগনাইজ করতে পারতেছি না। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা যাই হোক, ব্যাপার না, মনে হয় ওনাদের রিক্সা টিক্সা তালা মেরে ওনাদের বাসায় চলে যাবে। তো আমি কি করলাম, আমি আমার মতো করে আবার হাঁটার চেষ্টা করতেছি, কিন্তু আমি কিন্তু আমার মতো করে হাঁটতে পারতেছি না। আচ্ছা, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ। আমি আমার মতো করে হাঁটতে পারতেছি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি তো আগে একটা স্পিডে হাঁটতেছিলাম যে আমার এই জায়গাটা দ্রুত ক্রস করা দরকার, আমি দ্রুত বাসায় যাব, বাসায় যেয়ে ফ্রেশ হব। কিন্তু যখন মহিলাটা আমার চোখে পড়ছে, যখন ওই মহিলাটাকে আমি দেখেছি, এরপর থেকে আমি আনফরচুনেটলি আমি স্লো হয়ে গেছি, আমি জানি না কেন। আমার কাছে আপনি স্থির হয়ে গেছেন এবং আপনার এক ধরনের ভয় কাজ করছিল, মনে হচ্ছে আমার উপর একটা অলৌকিক একটা শক্তি, আমার উপর অলৌকিক একটা পাওয়ার করা হচ্ছে, ওটাকে কি বলে, আমার উপর অলৌকিক একটা পাওয়ার, হ্যাঁ আমার উপর অলৌকিক। আমি মানে তখন আমি ওইখানে স্থির হয়ে গেছি। ইভেন আমি তখন আস্তে আস্তে হাঁটার চেষ্টা করতেছি, ইভেন আমার মনে হচ্ছে আমার পায়ের জন্য কে পাথর বেঁধে দিচ্ছে। আচ্ছা, আমার হাত পা কিন্তু টোটালি ভারী হয়ে গেছে। তখন আমি যখন একটা পা ফেলতেছি, তখন আমার মনে হচ্ছে যে আমার পায়ে বোধহয় কেউ পাথর বেঁধে দিছে। আমি হাঁটতে আমার কষ্ট হচ্ছে, আমি স্মুথলি হাঁটা শুরু করতেছি। আমার সাথে সাথে ওই মহিলাটাও স্মুথলি হাঁটতেছে। তারপর আমার সাথে ওই মহিলাটা হাঁটতেছে, আমাদের মাঝে হচ্ছে রিক্সাটা। তখন কিন্তু উনি বাসঝাড়ের এই সাইডে চলে আসছে, আগে ছিল বাসঝাড়ের পেছনে, এখন বাসঝাড়ের সামনে চলে আসছে, কিন্তু আমাদের মাঝে মধ্যবর্তী স্থানে রিক্সা রাখা আছে, দুইটা রিক্সা। আমি রাস্তায়, আমার হাতের ডান সাইডে রিক্সার পাশে হচ্ছে উনি, রিক্সার ডান সাইডে হচ্ছে উনি। এটা ডিসটেন্সটা কি একটু কমে আসছে, তার সঙ্গে ডিসটেন্সটা একটু কমে আসছে, তবে যথেষ্ট ডিসটেন্স ছিল, মনে হয় আপনার 10-12 হাত হবে। আচ্ছা, 10-12 হাত বা তার থেকে বেশি। কিন্তু তখনই কিন্তু আমি তার ফেসটা রিকগনাইজ করতে পারতেছি না। তো আমি আমার মতো করে হাঁটার চেষ্টা করলাম, উনিও আমার সাথে হাঁটতেছে। হুট করে আমি কিন্তু ওদিকেই তাকায় আছি, আমি ওদিকে তাকাচ্ছি বারবার, এদিকে আমি চোখ ওদিক থেকে ফেরাইতে পারতেছি না। ইভেন আমার মনে হচ্ছে ওই মহিলাটাও আমার দিকে তাকায় আছে। তো প্রথমে আমি দেখেছিলাম কিন্তু হোয়াইট, মানে লাইট হোয়াইট ড্রেস। এরপরে উনি যখন বাসঝাড়ের সামনে চলে আসে, তখন আমার কাছে মনে হলো পুরোপুরি হোয়াইট ড্রেস, কিন্তু ফেসটা কিন্তু একেবারেই, মানে আমি রিকগনাইজ করতে পারতেছি না, ফেসটা একেবারে আমার পরিচিত না। ফেসটা অনেক সময় হয় না, মানে ফেসটা কেমন ঘোলা ঘোলা আসে, আবসা আসে, তার শারীরিক যে অবয়বটা, তার যে স্ট্রাকচারটা, যে বডি স্ট্রাকচার, এটা আমি পুরোপুরি বুঝতে পারতেছি। মানে তার যে স্ট্রাকচার সেটা আপনার কাছে স্পষ্ট ছিল? হ্যাঁ, তার স্ট্রাকচারটা আমি ডেফিনেটলি বুঝতে পারতেছি যে এটা একটা মহিলার স্ট্রাকচার, সাদা শাড়ি পরা আছে, কিন্তু তার ফেসটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপরে কি ঘটলো? তারপরে আমাদের মাঝে তো একটা রিক্সা, মানে দুইটা রিক্সা আছে, উনি আমার থেকে বেশ কিছু দূরে ছিল। তো আমি হাঁটতেছি, হঠাৎ করে খেয়াল করলাম আমাদের মাঝে থেকে রিক্সাটা উঠাও, সম্পূর্ণ দুইটা রিক্সা ছিল। আমি তো দেখেছি দুইটা রিক্সা ছিল এখানে, কিন্তু এরপরে হঠাৎ করে দেখলাম আমার চোখটা কিন্তু আমি ওদিক থেকে ফেরানোর চেষ্টা করতেছি, আমি চোখটা ওদিক থেকে ফেরায় নিয়ে আসতেছি, আমি মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি, কিন্তু আমার ফেসটা আমি ওদিক থেকে ফেরায় নিয়ে আসতেছি, আবার আমার লুকটা, অর্থাৎ আমার চোখ আবার ওদিকে চলে যাচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। সামহাও এটা কোনো একটা মায়াজালের ভিতর পড়ে গিয়েছিলাম হয়তো।
আমার মানে আমি তো তখন সেটা রিয়েলাইজ করতে পারিনি, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমি হয়তো বা তখন কোনো মায়াজালের ভিতর পড়ে গিয়েছিলাম। তো আমি যতই চেষ্টা করতেছি আমার চোখটা আমার কনসেন্ট্রেশনটা আমার গন্তব্যের দিকে করতে, বাট আমার চোখটা বারবার বা আমার কনসেন্ট্রেশন বারবার ওনার দিকে চলে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ভিতর দুটা রিক্সা ছিল, রিক্সাটা হঠাৎ করে উধাও কিভাবে হলো। তখন কিন্তু আমি পুরোপুরি স্কার্ট, আমি তখন পুরোপুরি ভীত হয়ে গেছি। আমার শরীর কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, কারণ রিক্সা থাকার কথা, রিক্সা নেয় মহিলাটা, রিক্সা যখন আমাদের মধ্যবর্তী স্থান থেকে যখন রিক্সা চলে গেছে তখন তো উনি আমার নিকটবর্তী হয়ে আসছে, তখন তার থেকে আমার ডিস্টেন্সটা কিন্তু বেশি দূরে ছিল না। তখন আমি পুরোপুরি ভীত হয়ে গেছি এবং আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এখন আমার কি করা উচিত? হোয়াট শুড আই ডু? আই ডোন্ট নো। আচ্ছা, তারপর আমি ওইভাবে ওইখানে কত সময় দাঁড়ায় ছিলাম আমি জানি না, বা ওইখানে কি হয়েছিল এটা আমি জানি না। তার কিছুক্ষণ পরে আমি সামনে আগানোর পরে আমার কাছে মনে হইলো যে একটা মানুষ যখন সেন্সলেস অবস্থায় থাকে, সেন্সলেস অবস্থা থেকে যখন সে সেন্স ফিরে পায়, তার ভিতরে যে একটা ফিল কাজ করে, আমার ভিতরে ঠিক তেমনই একটা ফিল কাজ করতেছিল। তখন আমার মনে হচ্ছিল এখন আমি ঠিক আছে, রাইট নাও আমি ওকে। বাট এত সময় বোধ হয় আমি একটা ঘোরের ভিতরে ছিলাম, বা আমার সাথে কি হয়েছিল তখনও কিন্তু আমি ব্যাপারটা তখন রিকগনাইজ করতে পারছিলাম না। তারপর কি এরপরে আর এর কোনো মানে ইম্প্যাক্ট পড়েছিল এই ঘটনার পরবর্তী সময়? এর পরবর্তীতে এর উপর আমার কোনো ইম্প্যাক্ট পড়ে না। যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর যখন আমি কাহিনীটা আমার ফ্যামিলির কাছে বললাম, তখন তারা দোয়া দুরুদ পড়ে আমাকে ঝাড়ফুঁক করে, অ্যাজ এ মুসলিম হিসেবে যেটা করা দরকার যতটুকু করা যায় সেভাবে করা। পরবর্তীতে এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমার উপর পড়ে না। বাট ওই ঘটনাটা যখন আমার মনে পড়ে তখনই কিন্তু আমার শরীরের লোমকূপ একদম শক্ত হয়ে যায়। নিঃসন্দেহে একটা স্ক্যারি ইনসিডেন্ট আপনার সাথে ঘটে গেছে এবং সেখানে আপনি অদ্ভুত একটা অবয়ব দেখেছেন যেটা আপনার দেখার কথা ছিল না, এবং দুটো রিক্সা ছিল যেখানে, সেই রিক্সাটা মুহূর্তে ইন এ ব্লিঙ্ক ভ্যানিশ হয়ে যায়। সো ইটস রিয়েলি ডিফারেন্ট কাইন্ড অফ ইনসিডেন্ট। এনিওয়ে, আমরা এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে যাব, তবে ব্রেকে যাবার আগে বলতে চাই আপনারা শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কন আপনার ভয় বন্ধু হয়ে আছি রাত 12টা পর্যন্ত প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও আমাদের সাথে আমাদের গেস্টরা আছেন এবং তারা তাদের জীবনের সত্য বাস্তব ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। বিশ্বাস করা না করার ব্যাপারটা সম্পূর্ণরূপেই আপনার, তবে যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হন তারা বিশ্বাস করেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, আর যাদের সাথে ঘটে না তারা হয়তো বা যুক্তিবাদী মন দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেন যে এগুলো হয়তো সত্য নয়। তবে সে যাই হোক, বিশ্বাস বা অবিশ্বাস আপনার একান্ত নিজস্ব বিষয়। তবে আশা করব আমার সঙ্গেই থাকবেন এবং এই ভয়ের অনুষ্ঠানটি, এই আয়োজনটির আনন্দটা আপনি গ্রহণ করতে সক্ষম হবেন। অনেকে সাথে আছেন, তাদের কথা একটু বলতে চাই। ফেসবুক থেকে প্রথমে ঘুরে আসতে চাইছি। আব্দুল্লাহ মাসুম তুষার সংযুক্ত আছেন আমাদের সাথে, শওকত ইসলাম নিহাদ যুক্ত আছেন, কমেন্ট করেছেন আরও অনেকেই, সবার কথাই বলবো। কিসমত খান আমাদের সাথে আছেন অভিমানী ছেলে, আচ্ছা সেলিম তার নাম, তিনি আমাদের নতুন বন্ধু, জয়েন করেছেন আজকে। ওকে, শুভ খান সংযুক্ত আছেন আমাদের সাথে, মোহাম্মদ ফারুক খান তৃপ্তি, অলরাইট, অনেক ধন্যবাদ। দেন আছেন এলবি শামীম, তিনি গাজীপুর থেকে আমাদেরকে শুনছেন, সে কথা জানিয়েছেন। আছেন সজল মকদম, সাথে আছেন মোহাম্মদ ফয়েজ, জানতে চেয়েছেন আমি কেমন আছি। আমি খুব ভালো আছি ফয়েজ, আপনি কেমন আছেন? সেই সঙ্গে আছেন আমাদের সাথে রাকিব খান মুসা, নীলা আছেন আমাদের সাথে, নীলা সবসময়ের মতন আমাদের সাথে কানেক্টেড আছেন। সেই সঙ্গে আর দেখতে পাচ্ছি আরও অনেকেই, মোহাম্মদ ফারুক খান আছেন, ইসমাইল, আরও দেখতে পাচ্ছি মোহাম্মদ রমজান হোসেন রাজ, সজল মালিক আবদুল্লাহ, আবু দারদা রহমান, আর আই টন, সুমাইয়া রহমান, স্বাধীন ফুয়াদ, ফারিয়া তাবাসসুম এবং আরও অনেকেই, তারা সবাই ফেসবুকে কানেক্টেড আছেন আমাদের সাথে। একটু কমেন্ট সেকশন থেকে আসি। ইউকি সাভার থেকে আছেন, লিখেছেন লিঙ্কুর ভাই আপনি ভালো আছেন তো? হ্যাঁ অবশ্যই ইউকি, আমি ভালো আছি। সামির আছেন উত্তরা থেকে, লিখেছেন ভাইয়া কেমন আছেন? আচ্ছা, খুব ভালো আছি সামির, আপনিও ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ইমরান টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। রফি আছেন কালীহাটি টাঙ্গাইল থেকে, অলরাইট, এবং সেই সঙ্গে আছেন আনিকা, সাকিব এবং আরও অনেকেই। আরডি স্পেস নেম স্পেস আপনার কথা, আপনার মতামত লিখে পাঠান 2717 এই নাম্বারটিতে, অথবা facebook.com/radiodhoni 91.2 FM এই অ্যাড্রেসে আপনি যাবেন। সেখানে আজকের আয়োজনের লাইভ স্ট্রিমিং চলছে, সেটা শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার মতামত আপনি লিখে দেবেন।
আর যারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকতে পারেন। অ্যাড্রেসটি হচ্ছে www.radiodhoni.fm। আরেকবার বলছি www.radiodhoni.fm। মেইল অ্যাড্রেসটি আরেকবার বলছি bhoy@radiodhoni.fm, BHOY@radiodhoni, RADIODHONI.fm. This is the address. Just write your stories and then send it to us. ওকে, একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর ফিরে এসে আরো ঘটনা শুনবো। ততক্ষণ সাথেই থাকুন আর শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। ঘরে থাকুন এই ঈদে, গরু কিনুন দারাজে। ঈদ উল আজহা উপলক্ষে দারাজ নিয়ে এলো ঈদ বিগ সেল, যেখানে 16 থেকে 31 জুলাই পর্যন্ত থাকছে অনলাইন গরুর হাট, টপ প্রোডাক্ট, মেগা ডিলস, ভাউচার, ফ্ল্যাশ সেল সহ নানা অফার। এখনই ডাউনলোড করুন দারাজ অ্যাপ। হ্যাপি শপিং। এগিয়ে যাও নতুন পথে, নতুন কোনো আলোর দিকে। বাংলার আকাশে ছড়িয়ে আছে গল্প গানে সারাদিন শুনতে থাকুন রেডিও ধ্বনি। জগতে আরো একবার সবাইকে স্বাগত। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কন আপনার সাথে আছে। আর আজ বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত আপনার সাথে ভয়ের ঘটনা নিয়ে লিঙ্কন থাকছে। সে সঙ্গে আমাদের সাথে আছেন AR মিম এবং তারপর সংযুক্ত হবেন আরো একবার AR মিম। আপনার কাছে যেতে চাইছি আপনার পরবর্তী ঘটনা। এটা আপনার নানুর বাবার ঘটনা এবং একটি জমিদার বাড়িকে নিয়ে একটি ঘটনা। অর্থাৎ আপনার নানুর বাবা একবার একটি খুব সম্ভবত খুলনার একটি জমিদার বাড়ি তিনি কিনেছিলেন, ক্রয় করেছিলেন এবং তারপর আপনাদের পরিবারের সাথে নানান ধরনের ঘটনা ঘটে যায় এবং 3 জন মানুষ, আমি যদি ভুল না করি, মৃত্যুবরণ করেন। স্যাড অ্যান্ড স্কেরি বোথ স্টোরিজ অ্যাকচুয়ালি। সো আমরা সেই ঘটনাটি এবার শুনবো, তারপর আমরা পরবর্তী ঘটনাগুলো আস্তে আস্তে শুনবো। প্লিজ। জি, এটা হচ্ছে খুলনাতে। আমি স্পেসিফিকলি জায়গাটার নাম মেনশন করতে চাচ্ছি না, খুলনা কোথায়, কোনো সমস্যা নেই। ওকে, তো এটা খুলনাতে আমার নানুর বাবা অনেক আগে একটা খুলনাতে একটা জমিদার বাড়ি, হিন্দু জমিদার বাড়ি কিনেছিলেন। তো জমিদার বাড়িতে তো নানান ধরনের কাহিনী হয়ে থাকে। এটা আমি অনেকবার শুনেছি, অনেক গল্প শুনেছি, অনেক মুভি দেখেছি। এটা হচ্ছে আমার নানুর ফ্যামিলির সাথে হয়ে যাওয়া সত্য ঘটনা, যেটা আমার নানুর ভাই বোন, যারা আমার নানুর পুরো ফ্যামিলি, হোল ফ্যামিলি যেটাকে ফেস করেছে। আমরা মূল ঘটনাতে চলে যাই। আমার নানু বাবার বাড়ি, মানে আমার নানুর যে বাবার বাড়িটা, ওটা জমিদার বাড়ি ছিলেন, হিন্দুদের একটা জমিদার বাড়ি। তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে আমার নানুরা যে বাড়িতে থাকতেন ওই বাড়িতেই থাকতেন। ওটা অনেক পুরাতন একটা বাড়ি ছিল, কিন্তু বাড়িতে দেখতে অনেক সৌন্দর্যমণ্ডিত ছিল। তো যার কারণে ওইটা কেনা, তো ওনারা ওই বাড়িতেই থাকতো সবাই মিলে। তো ওই বাড়িতে যে কাহিনীগুলা আমার নানুর বাবা কেনার পরে তাদের কানে যে কথাগুলো আসছে, সেটা হচ্ছে ওই বাড়িতে নাকি একটা, যে ওই বাড়ির মালিকের অর্থাৎ ওই জমিদারের যে পুত্রবধূ ছিল, তাকে হচ্ছে খুন করা হয়। পরবর্তীতে খুনটা করা হয় এমন ভাবে, তাকে আগুন দিয়ে পোড়ায় ফেলা হয়। তাকে আগুন দিয়ে পোড়ানো হয়, ঘরের ভিতরে রেখে আগুন জ্বালিয়ে দিয়ে তাকে মানে পুরাপুরি পোড়ায় মেরে ফেলা হয় আর কি। আর একজন হচ্ছেন আর একটা পুত্রবধূ, সে হচ্ছে সুইসাইড করে। তো আমার নানু ওই বাড়িতে যাওয়ার পর, অর্থাৎ আমার নানুরা ওই বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখতে পেত, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। অর্থাৎ অ্যাজ লাইক তারা দেখতে পেত যে সন্ধ্যার দিকে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে, মাথায় সিঁদুর পরা, অর্থাৎ বউ টাইপের একটা, মাথায় সিঁদুর পরা, লাল কাপড় পরা, কলসি কাঁধে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছে।
দেখতেছে যে কলসি কাঁধে নিয়ে পুকুর পাড়ে মানে যাচ্ছে। এটা প্রায় অনেকে দেখেছে। এটা অনেকেই দেখেছে, ইভেন আমার নানুও দেখেছে। আমার নানু কিন্তু তখন ছোট। এই কথাগুলো হচ্ছে আমার নানুর মুখ থেকে শোনা। আমার নানু মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এই কথাগুলো হচ্ছে আমার নানুর মুখ থেকে শোনা। তো দেখতো যে একটা মহিলা কলসি কাঁধে নিয়ে পুকুর পাড়ে যাচ্ছে, হঠাৎ করে সে উধাও। আচ্ছা, আবার দেখতে পেতো রাতের বেলা যখন ঘুমাইতো তখন দেখতো, মানে তখন শুনতে পাইতো, তখন ফিল করতো কেউ এসে দরজা অনেক জোরে জোরে নক করতেছে, ওকে, অনেক ফোর্স করতেছে, দরজা ভেঙে ফেলার মতো অবস্থা। যখন দরজা খোলা হইতো তখন কাউকে পাওয়া যেত না। আচ্ছা, আবার এমনও সময় গেছে যে আসার মানে ডাকতেছে, আমার নানুর নাম ধরে ডাকতেছে। আমার নানুর যে ভাই আছে ইমিডিয়েট, যে ছোট ভাই, তার নাম হচ্ছে লাবলু ভাইয়া। তারপরে আরেকজন ভাইয়া ছিল যার নাম হচ্ছে বিপ্লব ভাইয়া, ওনাদের নাম ধরে ডাকতেছে। আবার অনেক সময় কান্নার আওয়াজ পাইতো, চিৎকার পাইতো, এমন ভাবে চিৎকার করতো মনে হচ্ছে কাউকে প্রহার করা হচ্ছে। আচ্ছা, মনে হতো যে পাশের রুমটা টর্চার সেল, সেখানে কাউকে মানে টর্চার করা হচ্ছে। আবার মাঝে মাঝে নুপুরের আওয়াজ পাওয়া যেত, মনে হচ্ছে কেউ নৃত্য করতেছে, কেউ গান করতেছে, কেউ নৃত্য করতেছে। এই টাইপের মানে অকওয়ার্ড কিছু, তারা বেশিরভাগ সময় তারা মানে প্রায় এই টাইপের অকওয়ার্ড কিছু তারা দেখতে পাইতো, তারা শুনতো। তো এইগুলা ফেস করার পর একটা সময় আমার নানুরা চিন্তা করে যে এর একটা বিহিত করা দরকার। কারণ তখন আমার নানুর বাবা চিন্তা করে, তখন আমার নানু, তারপর নানুর ভাই বোন, ওনারা পুরো নানুর মানে যারা ছিল তারা অনেক ছোট ছিল। তো তারা কি করলো, তারা একটা হুজুরকে ডেকে এনে হুজুরের সাথে পরামর্শ করে বাড়িটা বন্ধ দিয়ে দেয়। ওকে, বাড়ি বন্ধ দেওয়ার পরে হচ্ছে এই টাইপের কিছু বেশ কিছুদিন নর্মাল ছিল, এগুলার ফেস করতে হয় না। পরবর্তীতে ওই যে জমিদার বাড়িটা, পুরাতন বাড়িটার পাশে নতুন আরেকটা বিল্ডিং করা হয়, যেখানে আমার নানুরা শিফট করে, ফুল ফ্যামিলি নিয়ে শিফট করে। কিন্তু শিফট করার পরে আমার নানুরা, আমি একটু বলে রাখি, আমার নানুরা দুই ভাই। প্রথমত ছিল হচ্ছে 3 ভাই ছিল আর 3 বোন ছিল। আমার নানুরা মূলত ছিল হচ্ছে 3 ভাই 3 বোন। তো ওই বাড়িতে যখন শিফট করে তখন আমার নানুর কিন্তু ইমিডিয়েট ছোট ভাই, যে ওনার নাম হচ্ছেন বিপ্লব। আচ্ছা, ওনার বিপ্লব, আর নানুর যে ইমিডিয়েট ছোট বোন তার নাম হচ্ছে মুন্না। তো বিপ্লব এবং মুন্না। আরো ভাই আছেন, তার যার নাম হচ্ছে লাবলু ভাইয়া, আর রিপন ভাইয়া হচ্ছে শিল্পী আপু। আমার নানুরা ভাই বোন। তো ওই নতুন বিল্ডিং এ যখন শিফট করার পরে বেশ কিছুদিন কিন্তু নর্মাল ছিল, আর কোনো সমস্যা হয় না, এগুলো ফেস করতে হয় না। নতুন বিল্ডিং এ শিফট করার পরে হঠাৎ করে মুন্না আপুর যেন কি হয়, আচ্ছা, কেউ বুঝতে পারতেছে না। মুন্না আপু কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট হয়ে যায়, বা সবার থেকে একটু আলাদা হয়ে যায়, চুপচাপ থাকে। হঠাৎ করে আনফরচুনেটলি মুন্না আপু সুইসাইড করে। এটার কোনো কারণ নাই, জানা না কেন সুইসাইড করছে, কেউ জানতো না। মানে এখন পর্যন্ত সুইসাইড করবার মতো কোনো কারণ আসলে ঘটেনি, সুইসাইড করার মতো কোনো কারণ ঘটে নাই। আর মুন্না আপু যে তখন যে খুব একটা অ্যাডাল্ট, ব্যাপারটা তেমনও না। আচ্ছা, মানে খুব বেশি একটা অ্যাডাল্ট না, টিনেজার ছিল হয়তো। তো মুন্না আপু সুইসাইড কেন করে এটার কিন্তু কোনো কারণ আজ পর্যন্ত আমি জানতে পারি, ইভেন তারাও কিন্তু জানে না। তো মুন্না আপু সুইসাইড করার পর আনফরচুনেটলি সুইসাইড করে, এটা একটা মিস্টেরিয়াস স্টোরি। তো এটা কেউ জানে না পরবর্তীতে। ঠিক আছে, মুন্না আপু সুইসাইড করছে, এটা তো চলে গেল, এটা একটা ফ্যামিলির উপর একটা চাপ চলে গেল, একটা শোকের ছায়া নেমে আসলো। এর পরবর্তীতে আমার যে বিপ্লব ভাইয়া ছিল, মুন্না আপু আর বিপ্লব ভাই কিন্তু পিঠাপিঠি ছিল। মুন্না আপু আর বিপ্লব ভাই পিঠাপিঠি ছিল। তার বেশ কয়েক বছর পরে বিপ্লব ভাই হচ্ছে খুলনা একটা কলেজে লেখাপড়া করতো, ইভেন ওই কলেজের ভিপি ছিলেন তিনি। তো তিনি পলিটিক্স করতেন, পলিটিক্স করার কারণে তো হঠাৎ করে খুব ভালোভাবে চলতেছিল বিপ্লব ভাইয়া, হঠাৎ করে বিপ্লব ভাইয়া চেঞ্জ হয়ে যায়। মুন্না আপুর ভিতরে যে ইয়াগুলা, যে সিমটমগুলো বিদ্যমান ছিল, চুপচাপ থাকার যে ব্যাপারগুলো আছে সেগুলো তার মধ্যে দেখা গেছে। একা থাকা, দরজা নিজেকে ঘরবন্দি করে রাখা, কারোর সাথে কথা না বলা, কারোর সাথে চলাফেরা। একটা কলেজের ভিপি, সে সবাইকে নিয়ে যখন ব্যস্ত থাকতো, হঠাৎ করে সে চুপচাপ হয়ে যাওয়া, ব্যাপারটা আসলে মানে তার সাথে আসলে মানানসই ছিল না, তার সাথে অ্যাডজাস্ট করতে হুট করে পরিবর্তন। তারপরে এই সিমটমগুলো কিন্তু মুন্না আপুর ভিতরেও ছিল। বিপ্লব ভাইয়ের ভিতরে যে সিমটমগুলো এক্সিস্ট করতেছিল তখন, এই সিমটমগুলো কিন্তু মুন্না আপুর ভিতরেও ছিল। তখন কিন্তু তাদের ফ্যামিলি, আমার নানুর ফ্যামিলি, পুরো লোকজন কিন্তু একটু ভীত হয়ে যায়। তখন তারা, অর্থাৎ কবিরাজ যে ছিল, একটা কবিরাজের সাথে তারা কথা বলে। কবিরাজের সাথে কথা বলার পরে কবিরাজ বলে বান মারা হয়েছে, অর্থাৎ এলাকা গ্রাম্য ভাষায় যেটাকে বলে বান মারা হয়েছে। তো হয়তো তাকে কেউ ক্ষতি করছে। তো ফ্যামিলিগতভাবে যতটুকু এফোর্ট করার তারা করছে, এফোর্ট দিচ্ছে, বিপ্লব ভাইয়াকে চেষ্টা করছে বিপ্লব ভাইয়াকে রিকভার করার। কিন্তু একটা সময় কিন্তু বিপ্লব ভাই আবার নর্মাল হয়ে যায়। আচ্ছা, বিপ্লব ভাইয়া স্বাভাবিক লাইফে ফিরে আসার চেষ্টা করতেছে। হঠাৎ করে কিন্তু বিপ্লব ভাইও অ্যাক্সিডেন্টালি ডেড হয়ে যায়। হঠাৎ করে বিপ্লব ভাই কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে আসার পরও একইভাবে বিপ্লব ভাই কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল ডেড, বিপ্লব ভাই মারা যায়। কোনো অসুস্থতা নেই, কোনো কারণে হঠাৎ করে সে একটা মানুষ, সাডেন ডেথ।
আচ্ছা, তারপরে এর পরবর্তীতে এই কথাগুলো তো আমি নানুর কাছ থেকে শুনেছি। এর পরবর্তীর কাহিনীগুলো, এরপরে আর কোনো কিছু ফেস করতে হয় না। হুজুর টুজুর এনে বাড়ি নতুন করে পুরো বাড়ি আবার বন্ধ দেওয়া হয়, তো মোটামুটি বেশ ভালোই চলতেছিল। এরপরে তো নানুর কাছে এই কথাগুলো হচ্ছে, এই গল্পগুলো হচ্ছে আমার নানুর মুখ থেকে শোনা। তো এর অনেক উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি অনেকের কাছে, কিন্তু আমার একটা কিউরিয়াসিটি ছিল, কিন্তু এর ব্যাখ্যার এক্সপ্লেনেশনটা কিন্তু আমাকে কেউ দিতে পারেনি, ইভেন আমার নানুও জানতো না। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে তখন কিন্তু রিয়েলাইজ করতে পারিনি 2014 সালে, তখন আমি মানে 2014 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, আমি তখন সবে মাত্র এসএসসি পাশ করেছি। তখন আমি গোপালগঞ্জ টাউনে থেকে লেখাপড়া করতাম। আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরেই, কিন্তু আমি গোপালগঞ্জ টাউনে থেকে লেখাপড়া করতাম, মাঝে মাঝে বাড়িতে যাতায়াত করতাম। তো গ্রীষ্মের সময় আমার নানুর ডেটটা নিয়ে কথা বলতেছে, আমি কিন্তু মানে এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা কি ছিল, নানুর মৃত্যুটা কিভাবে হলো। তো আমি এসএসসি পরীক্ষার পরে, তো আমার নানু আমাকে খুব বেশি ভালোবাসতো, আমিও তাকে খুব বেশি ভালোবাসতাম। তো আমি যেটাই নানুর কাছে চাইতাম, ডিমান্ড করতাম, নানু আমার প্রত্যেকটা ডিমান্ড পূরণ করতো। আমার নানু আমাকে স্যাটিসফাইড করতো, আমার প্রত্যেকটা ডিমান্ড সেই পূরণ করতো, আমার দাদা এবং আমার নানু। তো ব্যাপারটা হচ্ছে, আমি হঠাৎ করে একদিন আমি গোপালগঞ্জ টাউন থেকে বাইক নিয়ে আমাদের বাড়িতে আসি। আমার একটা ফ্রেন্ড আরিফ আর আমি আমাদের বাড়িতে আসি। আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল ওই দিন, আমার একটা ফ্রেন্ডের বোনের বার্থডে, তার বার্থডেতে যাবো। তো আমি আর আরিফ আমাদের বাড়িতে আসার পরে তো আমার নানু আমাকে বলতেছে যে তুই সরষে ইলিশ খাইতে পছন্দ করিস, তোর জন্য সরষে ইলিশ রান্না করছি, তো তুই এটা খেয়ে যা। তো আমি বললাম নানু আমার সময় না, আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, আমি সেখানে যাবো। তো আমি আর আরিফ কিন্তু নানুকে এটা বলে চলে গেছি। এটা নানু যেদিন সন্ধ্যায় মারা যায় সেদিন দুপুরকার কাহিনী। তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর যখন আমরা ফ্রেন্ডের বার্থডেতে অ্যাটেন্ড করলাম, পার্টিসিপেট করার পরে যখন আমরা কাম ব্যাক করবো বাড়িতে, তখন কিন্তু আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ ডাকতেছে, আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন। তো আমরা ওই অবস্থা, আমাদের ফ্রেন্ডের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে হলে একটা নদী পার হইতে হয়। নদীটার নাম হচ্ছে মধুমতি নদী, গোপালগঞ্জ। তো নদী পার হইতে হয়। আমরা যখন নদী পার হই তখন কিন্তু অটোমেটিকলি আপনার অলরেডি তখন হয়ে গেছে, আপনার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তখন ওই অবস্থায় আমরা দ্রুত বাইক রাইড করে আমরা আমাদের যে বাস স্ট্যান্ড, গোপীনাথপুর বাস স্ট্যান্ড, হসপিটাল স্ট্যান্ড, ওইখানে চলে আসি। তো ওইখানে যখন আমরা আসি, একটা চায়ের দোকানে যখন আশ্রয় নেওয়ার চেষ্টা করি, চায়ের দোকানে আসার সাথে সাথে দেখলাম যে আমাদের মাথার উপর থেকে চায়ের দোকানের যে চালটা, টিনের চালটা উড়ে চলে গেছে। এটা আমি বুঝতে পারিনি কেন। আমরা ওইখানে এসে প্রচন্ড ঝড় হচ্ছিল, ঝড়ো বৃষ্টি হচ্ছিল, যেটা বৃষ্টি হচ্ছে ইভেন প্লাস ঝড় হচ্ছে, অনেক বাতাস হচ্ছে। তো আমরা চায়ের দোকানে আশ্রয় নিতে যখন গেলাম, বাইকটা স্ট্যান্ড করে যখন আমরা চায়ের দোকানে গেলাম, যাওয়ার সাথে সাথে চায়ের দোকানে যে চালটা ছিল, টিনের চাল, ওটা উড়ে চলে গেছে। দেন আমরা চিন্তা করলাম, আমি আরিফকে বললাম, আরিফ আমাদের এখন বাড়ি যাওয়া উচিত, চলো আমরা দ্রুত বাড়িতে চলে যাই। তো আমরা যখন বাইকটা আমি রাইড করতেছিলাম, আমি যখন বাইক নিয়ে চায়ের দোকান থেকে যখন বিশ্ব রোডে উঠতে যেয়ে কিন্তু আমি একবার পড়ে যাই বাইক নিয়ে। পড়ার কিন্তু কোনো ওয়ে ছিল না, রাস্তা ভালো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, আমি বাইকটা নিয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যখন আমি আমাদের লিংক রোডে ঢুকি, তখন আমি আসতেছি, আমার সামনে একটা ডাল ভেঙে পড়ছে। তো এইগুলা নিয়ে তখন আমার মনে হচ্ছে ঝড়ের কারণে হয়তো এগুলো হচ্ছে, আমি জানি না এগুলো কেন, বা এটার পিছনে কোনো ভৌতিক কাহিনী বা অলৌকিক কাহিনী আছে কিনা, বা এটা ন্যাচারাল কোনো ডেট, সেটাও আমি বুঝতে পারতেছি। এখন পর্যন্ত আমি কনফিউজড, আমি এই ব্যাপারটা এখনো কনফিউজ। তো আমি আরিফদের বাড়িতে যাই, আমাদের বাড়িতে না যাই, আমাদের বাড়ি থেকে আরিফদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি দূরে না। তো বৃষ্টি থাকার কারণে আমি আরিফদের বাড়িতে যাই। আরিফদের বাড়িতে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ রং, সামথিং ইজ গোয়িং টু বি রং। আমার ভিতর মনে, আমি কেমন একটা ফিল করতে পারতেছিলাম যে আমার মনে হচ্ছে বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, বাড়িতে বোধহয় কোনো একটা সমস্যা হয়েছে। তো আমি বাড়িতে আমার নানুকে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, নানুর নাম্বার বিজি আসতেছে। আর নানুর সাথে যে ছিল, অর্থাৎ উনি আমার দাদুও ছিল। তো আমাকে অন্যান্য যারা ছিল, আমার রিলেটিভ যারা ছিল, তারা আমাকে ট্রাই করতেছে, আমার নাম্বার তারা বিজি পাচ্ছে, তাদের নাম্বার আমি বিজি পাচ্ছি, আমি কোনোভাবে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। হঠাৎ করে আমাদের বাড়ির পাশের একটা কাকা হয় সম্পর্কে, আমার কাকু হয়, তো ওনার নাম হচ্ছে লাবু মোল্লা। তো লাবু কাকু হঠাৎ করে উনি বুঝতে পারছে হয়তো আমি আরিফদের বাড়িতে আসছি, কারণ বেশিরভাগ সময় আমি আরিফদের বাড়িতে টাইম স্পেন্ড করতাম। তো উনি আমাকে হঠাৎ করে এসে বলতেছে, মিম আরিফের আম্মুর কাছে জিজ্ঞাসা করছে আমি ওদের বাড়িতে আসি কিনা। তো আরিফের আম্মু বললো হ্যাঁ মিম আছে। পরে বলতেছে, উনি আমাকে চিল্লায় ডাক দিচ্ছে, মিম তোর নানু খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়িতে, প্রচন্ড বুকে ব্যথা করছে, তুই তখন ভাই। তো কেন জানি লিঙ্কন ভাই, আমার তখন মনে হয়েছিল আমার নানু বোধ হয় শি ইজ নো মোর, আমার নানু বোধ হয় বেঁচে নেই। তখন কিন্তু আমি ব্যাপারটা ফিল করতে পারছি, আমার নানু বোধ হয় আর বেঁচে নেই। তখন আমি দৌড়ে আমাদের বাড়িতে চলে আসি, আমার পিছনে আরিফ আসার পরে দেখি যে আমার নানুকে আমাদের ঘরে যে মধ্যবর্তী যে রুমটা, ওই রুমটাতে আমার নানু শুয়ে আছে, টানটানো শুয়ে আছে। আশেপাশে অনেক মহিলা, কেউ আমার নানুকে নাকে তুলা দিয়ে পরীক্ষা করতেছে আমার নানু বেঁচে আছে কিনা, কেউ হাত পায়ে সরিষার তেল দিচ্ছে। তো
এরপরে আমাদের একটা ফ্যামিলি ডক্টর আসার পর তখন আমি কনফিউজ, আমি নানুকে ডাকাডাকি করতেছি, নানু উঠতেছে না। তো আমাদের ফ্যামিলি ডক্টর এসে আমাদেরকে কনফার্ম করে যে শি ইজ নো মোর। তো এইটা আমার নানু মারা যায়, তখন তো আমি বিশ্বাস করতে পারতেছিলাম যে আমার নানু আসলে মারা গেছেন, কারণ আমার নানুকে আমি সুস্থ দেখে গেছি। পরবর্তীতে যখন আমি জানতে পারি যে আমার নানু কিভাবে মারা যায়, ব্যাপারটা হচ্ছিল গ্রীষ্মকাল, তো ওই যে ঝড়টা হচ্ছিল, যে ঝড়টা আমি ফেস করছি, ওই ঝড়ের কারণে আমাদের বাড়ির পাশে একদম বাড়ির সাইডে একটা আম গাছ আছে, ফজলি আম গাছ, যে আমগুলো অনেক মিষ্টি ছিল, কাঁচা আমগুলো অনেক মিষ্টি। তো আমার নানু হচ্ছে ঝড়ের কারণে ওই আম গাছের নিচে গিয়েছিল হচ্ছে আম আনতে। ওকে, আমগুলা আনতে নানু নিচে গিয়েছিল। তো নিচে যাওয়ার পর হঠাৎ করে ডাক দিল, মানে হঠাৎ করে চিৎকার করে উঠছে। তারপরে ওইখানে যে ছিল উনি যে আমার নানুকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে আসার পরে মূলত আমি যাকে নানু বলতেছি উনি কিন্তু সম্পর্কে আমার দাদু। আচ্ছা আচ্ছা, আমার দাদুকে কিন্তু আমি আদর করে নানু বলে ডাকতাম। আমার দাদা কিন্তু ছিলেন ওইখানে। তো আমার দাদাকে চিৎকার দিয়ে হচ্ছে আমার দাদাকে ডাক দেয়। তো আমার দাদা দৌড়ে যেয়ে আম গাছ থেকে নানুকে নিয়ে আসে, তখন কিন্তু নানু অলরেডি হাত পা ছেড়ে দিচ্ছে, অর্থাৎ নানুর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আমার দাদাকে একটা কথাই বললো যে আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিই, এই একটা কথাই। এরপর আমার নানু মারা গেছে। তো আমার নানুর শরীরে কোথাও কোনো সাপে কাটছে কিনা বা সাপে কামড় দিচ্ছে কিনা এরকম কোনো চিহ্ন ছিল না, কোনো আঘাতের ছিল না। নানু সুস্থ মানুষ আম আনতে গেছে, যাওয়ার 5 মিনিটের মধ্যে, উইদিন 5 মিনিটস, 5 মিনিট পরে নানুর চিৎকার শুনতে পাইছে। তো আমার দাদা যায় যখন তাকে রিসিভ করে, যখন তাকে পিক আপ করে নিয়ে আসে ঘরে, তখন আমার দাদাকে একটা কথাই বলছে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে মাফ করে দিও। এই কথা বলেই হচ্ছে আমার নানু মারা যায়। আচ্ছা, আর কোনো কথা বলতে পারে না সে। সো স্যাড। এটার কোনো রিজন, এটা মিস্টেরিয়াস ডেট না, এটার কোনো রিজন তো খুঁজে পাচ্ছি না। আমার নানু কেন মারা গেল? তার প্রেশার ছিল না, তার ডায়াবেটিস ছিল না, একজন সুস্থ মানুষ যাকে আমি সুস্থ দেখে গেলাম, যে আমাকে আমি করতে সরষে ইলিশ খেতে প্রেফার করি, আমার জন্য সে করে রাখছে, আমাকে বললো একদম পরিপূর্ণ একটা সুস্থ মানুষ। সে হঠাৎ করে সন্ধ্যার সময় সুস্থ মানুষ আমানতে গেল, আমানতে যে গাছতলায় যে ঝড়ের মধ্যে পড়ে সে মারা গেল হঠাৎ করে, কোনো কথা বলতে পারলো না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, সাপে কাটছে কিনা অনেকে চেষ্টা করছে, সাপে কাটছে কিনা বা কোনো কিছুতে আঘাত পেয়ে মারা গেছে কিনা, এরকম কোনো স্পটে কিন্তু তার শরীরে ছিল না। পরবর্তীতে আমি রিয়েলাইজ করলাম হয়তো বা মানে এটা ওই ফ্যামিলিতে, আমার নানুর ফ্যামিলিতে কিন্তু 3টা এরকম ডেট হয়েছে যার কোনো রিজন নেই, যার পিছনে কোনো রিজন ছিল না। ডেথ উইদাউট আর রিজন। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। ভয় নিয়ে আমি আরজে লিঙ্কন আছি। শুনছি AR মিমের ঘটনা, বেশ স্যাড এবং অ্যাট দ্য সেম টাইম প্রিটি স্কেরি একটা ইনসিডেন্ট আমরা শুনলাম। এবার আমরা যে ঘটনাটি শুনবো সেটা একটা ছোট্ট ঘটনা, আপনার পরিচিত বড় ভাইয়ের একটি ঘটনা আপনি বলেছিলেন, আমরা সেই ঘটনাটি এবার শুনি প্লিজ। আমার পরিচিত আমার যে বড় ভাই, অর্থাৎ ইজ লাইক মাই ফ্রেন্ড, উনি হচ্ছেন পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন। ওনার হোম টাউন হচ্ছে দিনাজপুরে। আচ্ছা, তো উনি যখন ক্লাস 8-এ পড়ে তখনকার একটি ঘটনা। তো উনি কিন্তু মাদ্রাসায় পড়তেন, কারণ মাদ্রাসা ছিল, মাদ্রাসায় ছাত্র ছিলেন। তো উনি প্রতিদিনের মতো খেলাধুলা করতে সে পছন্দ করতো। প্রতিদিনের মতো সে খেলাধুলা করতেছে। তো খেলাধুলা করতে করতে একটা সময় মাগরিবের আজান দেয়। মাগরিবের আজানের পরে সে খেলাধুলা বন্ধ করে দেয়। তো মাগরিবের আজানের সময়, সরি আমি একটু ভুল করেছি, মাগরিবের আজানের সময় যখন হয়ে আসে তখন সে খেলাধুলা বন্ধ করে দিয়ে মসজিদে চলে যায়। সে কিন্তু আজান দিতে খুব বেশি প্রেফার করতো, অর্থাৎ মসজিদে যে আজান দেওয়াটা। তো ধার্মিক মনস্ক মানুষ ছিলেন, যেহেতু মাদ্রাসায় পড়তো, এখন সে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছে আর কি। তো মাগরিবের সময় হয়ে গেলে সে খেলাধুলা বন্ধ করে দিয়ে আজান দেওয়ার জন্য মসজিদে চলে যায়। সে আজানও দেয়, আজান দিয়ে সে নামাজ পড়ে। মুসল্লিগণ যখন মাগরিবের নামাজ শেষে যখন মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, অনেক সময় যাবত খেলাধুলার কারণে তার ভিতরে একটু ক্লান্ত ভাব চলে আসে। তখন সে মনে করে যে আমার এখন একটু শুয়ে থাকা উচিত বা একটু রেস্ট নেওয়া উচিত। খুব বেশি ক্লান্ত ফিল করার কারণে সে যেটা করে সেটা হচ্ছে মসজিদের যে মেম্বার আছে, মেম্বারে ওইখানে মেম্বারটা তো শক্ত টাইপের হয়, তো আর একটা জায়নামাজ ভাঁজ করে মাথার নিচে দিয়ে মেম্বারে হচ্ছে শুয়ে পড়ে। মেম্বারের মাথা দিয়ে পূর্ব দিকে পা দিয়ে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে সে হঠাৎ করে ক্লান্ত থাকার কারণে ঘুমায় পড়ে। ঘুমায় থাকা ঈশার আজানের আগ দিয়ে মসজিদের যে মুয়াজ্জিন ছিল সম্পর্কে তার দাদা হইতো, সে তো ঘুমাই গেছে অলরেডি মসজিদে। মসজিদের যে মুয়াজ্জিন ছিল সম্পর্কে তার দাদা, অর্থাৎ শাকিল ভাই, ওনার নাম হচ্ছে শাকিল ইকবাল। তো শাকিল ভাইয়ের হচ্ছে দাদা এসে ওনাকে ডেকে তোলে। তো শাকিল ভাই যখন ঘুম থেকে উঠে দেখে উনি মসজিদের একটা কর্নারে আছে। আচ্ছা, উনি মিম্বারের ওখানটাতে শুয়েছিলেন, কিন্তু যখন ঘুম ভাঙে তখন তিনি দেখলেন যে তিনি সেখানটাতে নেই, তিনি অন্য একটা জায়গাতে, অর্থাৎ মসজিদের একটা কর্নারে অবস্থান করছেন। মসজিদের একটা কর্নারে অবস্থান। এরপরে
অথচ যে জায়নামাজটা উনি মাথার নিচে দিয়েছিলেন জি। সেটা কিন্তু মেম্বারের উপরেই আছে, কিন্তু উনি Alright. কর্নারে চলে আসছে। উনি তো পুরাপুরি মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি এখানে আসলাম কিভাবে। তখন সে দাদাকে আক্স করলো, দাদা আমি তো মসজিদের মাঝে শুয়েছিলাম, আমি এখানে আসলাম কিভাবে। তখন উনি মুয়াজ্জিন মানুষ ব্যাপারটা বুঝতে পারছে, পরবর্তীতে ওটা ওনাকে একটা বুঝিয়ে দেয়। এখন সে রিয়ালাইজ করতে পারতেছে আসলে ব্যাপারটা কেমন ছিল। তো এটার কিন্তু একটা এক্সপ্লেনেশন আমার কাছে জি আছে। জি শুনি সেটা। এটার এক্সপ্লেনেশন হচ্ছে আমরা যেভাবে মসজিদে নামাজ কালাম আদায় করি, হুম তো জিন জাতি অর্থাৎ পৃথিবীতে তো দুইটা জাতি বিদ্যমান, জি। একটা হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন। তো জিন জাতীয় কিন্তু যারা ভালো জিন, জিনের ভিতরে মানুষের ভিতরে যেভাবে ভালো মন্দ থাকে, জিন জাতিদের ভিতরেও ভালো মন্দ থাকে। তো ভালো যে জিনগুলো হয় তারা কিন্তু মসজিদে যায়, অর্থাৎ শুধুমাত্র নট অনলি মসজিদ, তারা শুধু মানে যেখানে নামাজের জায়গা, অর্থাৎ মানুষ যেখানে নামাজ পড়তে প্রেফার করে, যেখানে মানুষ নামাজ পড়ে, তারা কিন্তু ওই নামাজের স্থানগুলোতে যে নামাজ পড়ে। তো Okay. যদি কেউ মসজিদের মধ্যবর্তী স্থানে শুয়ে থাকে, তো তাদের জামাত করা বা তাদের নামাজ করা ব্যাঘাত ঘটে, অর্থাৎ তাদের নামাজ পড়তে একটু অসুবিধা হয়। তখন তারা যেটা করে সেটা হচ্ছে হয়তো ওই মানুষটাকে কোনো ভয়ভীতি দেখে ওইখান থেকে উঠায় দেয় অথবা একটা সাইডে রেখে দেয়। অলরাইট, সো এটা একটা আমার যেটা মনে হয় যে এটা জিনের ঘটনাই, তাই তো? এটা একটা জিনের আপনি ঘটনা। তাই সন্দেহ করেছেন এবং সেটাই আপনার অ্যাজাম্পশন। এটা অলরাইট, অনেক ধন্যবাদ এয়ার মিম। আপনার তৃতীয় ঘটনা আমরা শুনে ফেললাম, আমরা আরও ঘটনা শুনবো এই পর্যায়ে। ওকে, আমি আবারও এয়ার মিম আপনার কাছে চলে যেতে চাইছি। আপনার আরেকটি ঘটনা, সেটা আপনার নিজের ঘটনা। এই ঘটনাটি আপনার নিজের একদমই। আমরা আগের ঘটনাগুলো আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনেছি, এবার আপনার নিজের একটি ঘটনা আমরা শুনি। দুর্গাপূজার একটি ঘটনা যেটা আপনার সাথে ঘটে গেছিল, সেই ঘটনাটি আমরা শুনি। 2014 সালের ঘটনা। জি আমার এসএসসি পরীক্ষার পরের ঘটনা, কিন্তু এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমার সাথে দুইটা ঘটনা ঘটে যায়। একটা হচ্ছে আমার নামের অ্যাক্সিডেন্টাল ডেট, জি। আর একটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা। দুর্গাপূজার ঘটনাটি আমরা শুনি। এটা এসএসসি পরীক্ষার পরে সামহাও দুর্গাপূজার কোনো একটা অকেশনে আমার কয়েকটা, আমাদের পাশের ইউনিয়নে একটা এলাকার নাম হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরের কয়েকটা হিন্দু বন্ধু আমাদেরকে ইনভাইট করে আচ্ছা। দুর্গাপূজায় যাওয়ার জন্য। ইভেন তারা আমাদেরকে রিসিভ করতে আসে, আমাদের এলাকায় এসে আমাদেরকে ইনভাইট করে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আসে। তো আমরা তিনজন, একটা বাইকে করে আমরা তিনজন যাই, আমি আর আমার দুইটা কাজিন, আমার কাজিন আরিফ, ইভেন আমার কাজিন আব্দুল্লাহ। আমরা তিনজনে একসাথে দুর্গাপূজা দেখতে যাই। তো আমরা দুর্গাপুরে যে দুর্গাপূজা দেখি, মানে পূজা এনজয় করতে করতে দুর্গাপূজার যে প্রসিজারগুলো থাকে, ওদের যে ইয়াগুলা থাকে, অনুষ্ঠান পুরোপুরি কমপ্লিট হয় নাই, মানে সারা রাত নাচ গানের তো একটা ব্যাপার থাকেই পূজার সময়, আনন্দ ফুর্তি তো থাকে। আমরা অনেক মজা করি, অনেক এনজয় করি। তো শেষ করতে পারি নাই, কারণ শেষ করার আগেই আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা এখানে সারা রাত থাকবো, কিন্তু আমাদের বাড়িতে ফেরার একটা মানে ছিল, একটা প্রেশার ছিল ফ্যামিলি থেকে যে আমাদের বাড়িতে ফিরতে হবে, রাতে থাকা যাবে না। তো তখন আমরা যখন কামব্যাক করতে চাই বাড়িতে, তখন কিন্তু অলমোস্ট প্রায় 2টা বাজে, অলমোস্ট রাত 2টা বেজে গেছে। তো আরিফ আর আব্দুল্লাহর ওরা বলতেছিল ওরা ওইখানে থাকবে বা এনজয় করবে, কিন্তু আমার বাড়িতে আসার একটা প্রেশার ছিল দাদার থেকে, আমার ফ্যামিলি থেকে, আমার গার্ডিয়ান থেকে বাড়িতে আসার একটা প্রেশার ছিল। তো এক পর্যায়ে আমি কিন্তু ওদেরকে জোর করে মানে কনভিন্স করি, ওদেরকে এক পর্যায়ে কনভিন্স করি বাড়িতে যাওয়ার জন্য। আমি ওইখান থেকে রওনা করি, আমি বাইক রাইড করতেছিলাম। তো দুর্গাপুরে যেতে আমাদের যে লোকেশনগুলো, অর্থাৎ যে জায়গাগুলো আমাদেরকে অতিক্রম করতে হয়, পাস করতে হয়, তার মধ্যে কয়েকটা জায়গা আছে। একটা জায়গার নাম হচ্ছে পাইকের ডাঙ্গা কাদার বাগান নাম করে একটা জায়গা আছে। যে জায়গাটা কিন্তু একটা ভুতুরে জায়গা বলতে পারেন। দিনের বেলায় ওই বাগানের ভিতর কেউ ঢুকতে চায় না ভয়ে, ওই জায়গাটা কিন্তু একটু ভুতুরে টাইপের জায়গা বলে। ইভেন জায়গাটা দেখতেও প্রচন্ড ভুতুরে টাইপের। ওইখানে যে গাছগুলো আছে না, প্রত্যেকটা গাছ গাব গাছ। লিঙ্কন ভাই আপনি গাব গাছ চিনেন কিনা আমি জানি না। গাব গাছ, ওই গাব গাছে ভর্তি হচ্ছে, হ্যাঁ গ্রামে খুব দেখা যায়। তো কাদার বাগানে কিছু হচ্ছে গাব গাছে ভর্তি। আর একটা প্রচলন আছে কিন্তু গাব গাছে ভূত থাকে, এটা আমরা শুনেছি, ইভেন এখনো শুনি যে গাব গাছে নাকি ভূত থাকে। এটা একটা গ্রামীণ বিশ্বাস যে গাব গাছে বা শেওড়া গাছে, বট গাছে ভূত থাকে। আর কাদার বাগানের যে ফিচারটা, সেটা হচ্ছে কাদার বাগানে অলওয়েজ কাদাযুক্ত থাকে, মাটিতে একটু সফট থাকে, জানি না কেন, কিন্তু কাদার বাগান ওইটার নামকরণ করা হয়েছে কিন্তু ওই কারণেই। ওইখানে প্রচুর পরিমাণে গাব গাছ, আর নিচে যে মাটিগুলো হচ্ছে অনেক সফট। তো এটা হচ্ছে কাদার বাগান পাস করে আমাদেরকে দুর্গাপুর যেতে হয়েছে, আবার আসার সময় ওই রাস্তা দিয়ে আমাদের আসতে হবে। তো এটার জন্য কিন্তু হয়তোবা এটার জন্য আরিফ আর আব্দুল্লাহ হয়তোবা একটু আমাদের দ্বিমত পোষণ করতেছিল আমার সাথে বাড়িতে আসার বিষয়ে, কিন্তু আমার যেহেতু প্রেশার ছিল আমার বাড়িতে আসতে হবে, তো আমরা ওইখান থেকে রওনা করে কাদার বাগানের আগে যে এলাকাটা, সেটার নাম হচ্ছে তেতুলিয়া গ্রাম। তো আমরা ওইখান থেকে চলে আসার পর আমাদের আনফরচুনেটলি লিঙ্কন ভাই আমাদের মানে ন্যাচারাল ডাক চলে আসা, আমাদের
প্রেসার দেয়, প্রকৃতির ডাক, প্রকৃতির ডাক যেটা বলতেছে হিসুর চাপ, যেটা পি। মানে তো আমরা হিসু করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ওইখানে একটা কালভার্ট আছে, তেঁতুলিয়া আর কাদারবাগানের মধ্যবর্তী স্থানে একটা কালভার্ট আছে, যে এখানে আমরা বিকেলবেলায় আড্ডা দিতে খুব বেশি প্রেফার করি কালভার্টের উপর বসে। আর পাশে কিন্তু রাস্তার চারপাশে কিন্তু ভাই ফাঁকা জায়গা, ফাঁকা ডাঙা যেটাকে বলে। আচ্ছা, এটা কিন্তু মেবি শীতের সময় ছিল, জি, এটা বোধহয় শীতের সময়। রাস্তার মানে দুই সাইডে কিন্তু ফাঁকা ডাঙা, বিশাল ডাঙা, আপনি কিন্তু দেখতে পারবেন না কোনো বাড়ি ঘর দরজা কিছু নেই, দুই একটা বাড়ি ঘর দরজা আছে। কিন্তু আমরা যেই জায়গাটায় বাইক রেখে আমরা যেই জায়গাটায় মানে প্রকৃতির ডাকে যেখানে সাড়া দিচ্ছি আমরা, ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা। আমরা কালভার্টের উপর দাঁড়ায় প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছি, তো বাইকটা কিন্তু সাইডে রাখা কালভার্টের উপরে, তার একটু দূরেই কিন্তু কাদার বাগান। ওকে। তো আমরা প্রকৃতির ডাকে সাড়া দেওয়া শেষ করে যখন আমরা একটু ক্লিয়ার হইলাম, যে মনে হইলো যে যখন আমরা ক্লিয়ার হইছি, আমরা যখন ফ্রেশ হওয়ার পরে যখন পিছনে তাকে দেখি, আমি বাইক যেহেতু আমি রাইড করতেছিলাম, সেহেতু আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে বাইকটা স্টার্ট অফ করে আমি কিন্তু ইন্ডিকেটর যেটাকে বলো ওটা কিন্তু জানানো ছিল। ওকে। আর ইন্ডিকেটর থেকে যে সাউন্ডটা আসে, ওই সাউন্ডটা হঠাৎ বন্ধ হয়ে যায়। তো আমরা তো যখন পিছনে নোটিস করলাম, তখন আমি তো বাইক নিজে স্ট্যান্ড করেছি, স্ট্যান্ড করে রেখে দিয়েছি। তো আমি যখন বাইকের দিকে নোটিস করলাম, তখন দেখলাম বাইকটা কিন্তু ওইখানে নেই। ওইখানে ছিল না? না, বাইকটা ওইখানে ছিল না। অদ্ভুত, বাইকটা কই গেল? তো বাইকটা ওইখানে ছিল না। তখন আমরা মোবাইলে ফ্ল্যাশ ওখানে কিন্তু চাঁদের রাত ছিল, হালকা জ্যোৎস্না রাত ছিল। আর মানে আমরা কিন্তু ওইখানে যখন বাইকটা যখন পেলেন না, তখন কি করলেন? বাইকটা যখন পাই না, তখন আমরা বাইক খোঁজাখুঁজি করতেছি, বাইক কোথায় যাবে, এখানে তো কেউ আসেও না, বাইকটা কে নিল। তো বাইক খোঁজাখুঁজি করতে যেয়ে যখন দেখলাম বাইকটা একটু সামনে, কালভার্টের একটু সামনে যায় কাদার বাগান যেটাকে বলে, কাদার বাগানের ওইদিকে বাইকটা নিচে রাস্তার পাশে পড়ে আছে। আমি কিন্তু বাইকটা রেখেছিলাম কালভার্টের উপরে, আমি বাইকটা নিজ হাতে স্ট্যান্ড করে কালভার্টের উপরে রেখেছি। বাইকটা রাস্তার নিচে কাদার ভিতর কিভাবে পড়লো? ওকে। দেন আরিফ আর আব্দুল্লাহ আমাকে দোষারোপ করতেছে, ওরা আমাকে ব্লেম দিচ্ছে, বাইকটা তুই বোধহয় ঠিক মতো স্ট্যান্ড করিস নাই, বাইকটা রাস্তার সাইডে রাখছিস, বাইকটা হয়তো বা বাতাসে পড়ে গেছে। আমি বললাম না, আমি বাইকটা কালভার্টের উপর করছি। কয় না, তুই বাইকটা কালভার্টের উপর করলে বাইকটা ওখানে কে নিছে, ভূতে নিছে। এইভাবে কিন্তু ওরা আমাকে ব্লেম দিচ্ছে। যাই হোক, আমরা কিন্তু বার্গেনিং করতেছি, আমাদের ভিতরে ডিবেট চলতেছে, তর্কাতর্কি হচ্ছে। দেন আমরা বললাম, আমি আব্দুল্লাহ আরিফ তিনজনে মিলে নিচে নেমে বাইকটা অনেক কষ্টের রাস্তা নিয়ে এসে যখন আমরা বাইকটা উঠাচ্ছিলাম নিচ থেকে, বাইকে কিন্তু কাদা মেখে গেছে। ওকে। আমরা যখন বাইকটা নিচ থেকে যখন রাস্তার উপরে উঠানোর চেষ্টা করতেছিলাম, তখন একটা বাইকের এতটা ওয়েট হওয়ার কথা না, ইট ওয়াজ টু মাচ হেভি ভাই। মানে একটা বাইকের এতটা ওয়েট হওয়ার কথা না, তখন বাইকটা মনে হচ্ছে 3 গুণ বেশি ভারী হয়ে গেছে। ইভেন আমরা 3টা মানুষ বাইকটার উপরে তুলতে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছিল। বাইকটা অনেক কষ্ট উপরে তুললাম, উপরে তোলার পরে যখন আমি যখন বাইক স্টার্ট করার চেষ্টা করলাম, বাইক স্টার্ট হচ্ছে না। অনেকবার ট্রাই করছি, বাইক স্টার্ট হচ্ছে না। দেন আমার পরে হচ্ছে আরিফ ট্রাই করলো, আরিফ ট্রাই করতেছে, আরিফ বলতেছে আমি ট্রাই করতেছি, আরিফ ট্রাই করলো, বাইক স্টার্ট হচ্ছে না। এরপরে আব্দুল্লাহও ট্রাই করছে, স্টার্ট হচ্ছে না। তো আমার মনে হচ্ছে বাইকটা স্টার্ট হচ্ছে না কেন, বাইকের ভিতরে কি কাদা, বাইকের সাইলেন্সারে কি কাদা ঢুকে গেছে বা কোনো একটা সমস্যা হয়েছে। তো আমি ফ্ল্যাশ অন করে বাইকের সাইলেন্সার বা পুরো বাইকটা চেক আউট করলাম, কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমি চেক আউট করে দেখলাম না, কোথাও কোনো সমস্যা নেই, অথচ বাইকটা স্টার্ট হচ্ছে না কেন। তখন কিন্তু আমাদের ভিতরে অলরেডি কাদার বাগানের ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় ছিল না, কিন্তু বাইকটা যখন আমরা ওইদিকে পাইছি, তখন কিন্তু আমাদের ভিতরে একটা মানে কাদার বাগানের যে ব্যাপারগুলো, যে কাহিনীগুলো এর আগে আমরা শুনেছি, ওইগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে কাজ করতে শুরু করে দিয়েছে। ইভেন অলরেডি কিন্তু আমরা আরিফ আব্দুল্লাহ এই ব্যাপারে ডিসকাস করতে চাচ্ছিল, কিন্তু আমি ওদেরকে না করতেছিলাম যে এই ব্যাপারে এখন কোনো ডিসকাস করার দরকার নেই। দেন আব্দুল্লাহ বললো, আচ্ছা ঠিক আছে, আমি বাইকের উপর উঠতেছি, তোর বাইকটা ধাক্কা দে, বাইকটা গিয়ার আপ করে তারপরে বাইকটা স্টার্ট করা যায় কিনা একটা চেষ্টা করবে। তো আমি সেটাই করলাম। তো ওইভাবে হওয়ার পর স্টার্ট কিন্তু হয়েছে। স্টার্ট হওয়ার পরে যখন আমরা বাইকে 3 জনে উঠলাম, তো আব্দুল্লাহ তো গিয়ার আপ করে বাইকটা যখন রাইড করবে, তো আব্দুল্লাহ রাইড করতে চাচ্ছে, রাইড হচ্ছে না, মানে আমরা বাইকটা মানে চালাইতে পারতেছি, রাইড করতে পারতেছি না, বাইকটা জায়গায় দাঁড়ায় আছে। তো আমাদের কাছে মনে হচ্ছিল বাইকটার জন্য পিছন থেকে কেউ একজন টেনে ধরছে, যার কারণে আমরা বাইকটা করতে পারতেছি না, আমরা বাইকটা মানে সামনে আগাইতে পারতেছি না। তো দেন হঠাৎ করে বাইকটা ছেড়ে দিছে, হঠাৎ করে বাইকটা এমন ভাবে, আব্দুল্লাহ তো ট্রাই করতেছিল বাইক রাইড করার, তো হঠাৎ করে এমন ভাবে ছেড়ে দিছে, আমরা মানে এমন ভাবে বাইকটা রানিং হয়ে গেছে, আমরা কিন্তু কন্ট্রোল ব্যালেন্স করতে না পেরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমরা আবার ট্রাই করলাম বাইকটা স্টার্ট করার জন্য, বাইকটা স্টার্ট করতে পারতেছিলাম। পরবর্তীতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, আমরা যে যতটুকু দোয়া দুরুদ পারি সেটা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, বুকে ফু দিয়ে আমরা
বাইকটা ওইখান থেকে মানে হেঁটে হেঁটে বাইকটা নিয়ে ওই জায়গাটা ক্রস করি। ওই জায়গাটা ক্রস করার পর অটোমেটিক তার মধ্যে কিন্তু আমরা কিন্তু তখনও বুঝতে পারতেছিলাম না ব্যাপারটা কী হচ্ছে। আমরা হয়তো বা 3 জন একসাথে ছিলাম বিধায় আমাদের ভিতরে তেমন একটা ভয় কাজ করতেছিল। আমরা বুঝতে পারতেছিলাম সামথিং ইজ রং, সামথিং ইজ গোয়িং টু বি রং, সামথিং ইজ গোয়িং টু বি ডেঞ্জারাস। কিন্তু আমরা 3 জন একসাথে ছিলাম বিধায় বা আল্লাহর রহমত ছিল বিধায় আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আমরা ওইখান থেকে বাইকটা ক্রস করে যখন আমরা হেঁটে হেঁটে বাইকটা যখন ওইখান থেকে নিয়ে এসে ওই জায়গাটা যখন পার করি তখন বাইক সেলফ দেওয়া হয়েছে, বাইকে স্টার্ট করা হয়েছে, বাইকটা স্টার্ট হয়ে গেছে। অলরাইট, এরপর তো আমরা বাড়িতে চলে আসি। আমাদের এলাকায় একটা বটতলা নামে একটা জায়গা আছে, আমাদের যে গ্রাম, বটতলায় বসে আমরা পুরো কাহিনীটা এটা নিয়ে আলোচনা করি। আর আমরা ট্রাস্ট করতে পারতেছিলাম না, আমরা বুঝতেই পারতেছিলাম না আমাদের সাথে ওটা কি হয়েছিল। অলরাইট, আপনারা বুঝতে পারছিলেন না যে কেন সেই ধরনের ঘটনা ঘটেছে আপনাদের সাথে। এই ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, অনেকের সাথেই ঘটে থাকে, এবং কেন ঘটে থাকে তার ব্যাখ্যা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেকে হয়তো চেষ্টা করেন ব্যাখ্যাটাকে বোঝার, ব্যাখ্যা দেবার, বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করবার, বা অনেকেই বলে থাকেন হয়তো চোখের ভুল, কিংবা অনেকে বলে থাকেন যে এটা মস্তিষ্কের একটা উত্তেজিত মস্তিষ্কের একটা ভুল কল্পনা মাত্র। তবে সেটা যেটাই হোক না কেন, যেটাই ঘটে থাকুক না কেন, যেহেতু আপনার সাথে ঘটেছে, আপনাদের সাথে ঘটেছে, ভয় কিন্তু আপনারা পেয়েছেন। হ্যাঁ, আমরা তো ভয় পেয়েছি। Yes, it is. Everybody says there is nothing, but you do know there is something. যদি আপনার সাথে ঘটে থাকে, আপনি জানেন যে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, এই ধরনের ঘটনা ঘটে, এবং আপনার বিশ্বাসের যে পিলার সেটা আরও বেশি মজবুত হয় এই ধরনের ঘটনা বিশ্বাসের ক্ষেত্রে। অন্তত অনেকে বিশ্বাস করেন না, যারা বিশ্বাস করেন না একেবারেই ব্যক্তিগত বিষয়। বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, ম্যাথমেটিক্স দিয়ে আপনি হয়তো প্রুফ করতে পারেন যে না, এই ধরনের ঘটনা ঘটে না, সেটা আপনার একান্ত নিজের বিষয়। তবে অনেকেই বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করতে চান। আমি আপনাকে এটা বলবো না যে আপনি বিশ্বাস করুন ভূতে, বাট ঘটনা শুনতেই পারেন। সাথেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কনের সাথে প্রতি বৃহস্পতিবার ভয় নিয়ে লিঙ্কন থাকি, আজকেও আছি রাত 12টা পর্যন্ত। সাথে আছেন AR মিম। আমরা তার আরেকটি ঘটনা শুনতে চাই। আপনার আরেকটি ঘটনা রয়েছে দিনাজপুরের ঘটনা, দিনাজপুর জেলার ঘটনা, দিনাজপুরের কুড়ার পাড়ের একটি ঘটনা। আপনার মতে এই ঘটনাটি বেশ আপনার কাছে মনে হয়েছে যে বেশ ভয়ের একটি ঘটনা, আপনার কাছ থেকে শুনতে চাই। একটু শর্টে আমরা শুনবো, যেহেতু আমাদের আরও একজন অতিথি আছেন, আমরা তার কাছেও তো যাবো, কাজেই আমরা এই ঘটনাটি এবার শুনি আপনার মাধ্যমে, প্লিজ। শাকিল ভাইয়ের কথা বলেছিলাম। শাকিল ভাইয়ের, জি, শাকিল ভাইয়ের কথা বলেছিলাম। তো শাকিল ভাইয়ের বাবার নাম হচ্ছে তাহা সিদ্দিকী। ওনার নামকরণে হচ্ছে ওনার এলাকাটার নাম করা হয়, অর্থাৎ আঙ্কেলের জন্যই নামকরণ করা হয় তাহার পাড়। আচ্ছা, তাহার পাড়। তাহার পাড় থেকে কুড়ার পাড়, তাহার পাড় থেকে কুড়ার পাড় জায়গাটা কিন্তু খুব একটা বেশি দূরে না। তো শাকিল ভাই যখন খুব ছোট ছিল, অর্থাৎ ক্লাস 5-6-এ পড়ে, তখন আমন ধানের মৌসুম। জি। তখন কিন্তু পরিবেশটা ছিল, ওয়েদার ছিল নাতিশীতোষ্ণ একটা ওয়েদার ছিল। সন্ধ্যার দিকে শীতের একটা ফিল পাওয়া যেত। তো আমন ধানের মৌসুমে যেহেতু শাকিল ভাইদের অনেক জমি আছে, তো সবার সাথে মিলে ধান কাটার যে মজার যে ব্যাপারটা, উনি শখের বসে হচ্ছে সন্ধ্যার পরে ধান কাটতে যায় ওনার কাজিন সজল ভাইয়ের সাথে। সজল ভাই আরো 4-5 জন মানুষ। শাকিল ভাইদের যে জমিটা সেটা হচ্ছে কোড়ারপাড় থেকে খুব একটা বেশি দূরে না। সন্ধ্যার পরে হালকা জ্যোৎস্না রাত, সন্ধ্যার পরে ওনার ধান কাটতেছে, মজা করতেছে, কথা বলতেছে। হঠাৎ করে কুড়ার পাড় যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু আসলে একটা ভূতুরে জায়গা। ইভেন জায়গাটা এখন পর্যন্ত ভূতের অবস্থাতেই আছে। দিনের বেলাও মানুষ ওইখানে যেতে খুব বেশি একটা ভয় পায়। তো শাকিল ভাইরা ধান কাটতে কাটতে যখন হঠাৎ করে শুনতে পারে কুড়ার পাড় থেকে হচ্ছে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। তো ইন্টারেস্ট বশত, কিউরিওসিটি থেকে শাকিল ভাই ওনারা যেটা করলো সেটা হচ্ছে ওনারা ধান কাটা বাদ দিয়ে অন্য কিছু হইলে হয়তো বা শাকিল ভাই আমাকে যেটা বলেছে, বাচ্চার আওয়াজ না হয় যদি অন্য কিছুর মানে অকওয়ার্ড আওয়াজ শুনতে পেত তারা, তাহলে তারা কিন্তু সেখানে যেত না। যেহেতু একটা বাচ্চার আওয়াজ, এটা কিন্তু একটা ইমোশনাল ফিল কাজ করছে, ইমোশন কাজ করছে তাদের ভিতরে। আসলে কি ঘটেছে সেটা দেখতে চাওয়া থেকে, যে একটা বাচ্চা বিপদে পড়েছে, আমরা কিছু করতে পারি তার জন্য, নিশ্চয়ই কিছু করতে পারি তারপরে। তো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু শাকিল ভাই ওনরা
কুড়ার পর ওই জায়গাটাতে যায়। কুড়ার পর ওই জায়গাটাতে যাওয়ার পরে শাকিল ভাইরা বাচ্চাটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছে, আসলে বাচ্চাটা কোথায় কান্না করতেছে। তো শাকিল ভাই একা না, শাকিল ভাইয়ের সাথে আরও 4-5 জন মানুষ ছিল, তারা সবাই মিলে বাচ্চাটাকে শুনতেছে। তো মনে হচ্ছে যে বাচ্চাটা বোধহয় এই জায়গাটায় কাঁদতেছে। যখন ওই জায়গাটায় পৌঁছায় তখন কান্নার আওয়াজটা অন্য জায়গা থেকে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে বাচ্চাটা ওই জায়গা থেকে কাঁদতেছে। যখন তারা ওই জায়গাটায় পৌঁছায় তখন মনে হয় না ওইখানে না, পিছন সাইডে কাঁদতেছে। তো তখন তারা পিছন সাইডে খুঁজে, এভাবে বারবার খোঁজাখুঁজি করে কুড়ার পর কোনো জায়গাটায় বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে না। ওই জায়গাটা একটা পুকুর ছিল, পুকুর বলতে একটা পুকুরও না, দুবনাল টাইপের কিছু একটা, মানে খুব পানি ভর্তি কচুরি পানা টানা। তো হঠাৎ করে দেখতেছে যে কচুরি পানার উপরে একটা বাচ্চা শুয়ে শুয়ে কাঁদতেছে, হাত পা নাড়তেছে, কচুরি পানার উপরে একটা বাচ্চা শুয়ে শুয়ে কাঁদতে পারছে। এটা তারা দেখতে পাচ্ছিলেন, এটা তারা দেখতে পাচ্ছে। এত সময় কিন্তু তারা কুড়ার পর যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু বাচ্চাটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছিল, কিন্তু তারা কোনোভাবে ফাইন্ড আউট করতে পারতেছিল না বাচ্চার কান্নার শব্দটা কোথা থেকে আসছে। একবার মনে হচ্ছে সামনে থেকে, একবার মনে হচ্ছে পিছন থেকে কাঁদতেছে, একবার মনে হচ্ছে ডান সাইডে, একবার মনে হচ্ছে বাঁ সাইডে। তারা প্রত্যেকটা জায়গায় খুঁজছে, কোথাও বাচ্চাটাকে পাচ্ছে না। হঠাৎ করে তারা দেখতে পেল যে বাচ্চাটা পুকুরের ভিতর, পুকুর না, একটা দুবানল কচুরি পানার উপর ভিতরে বাচ্চাটা চিৎকার করে কান্নাকাটি করতেছে আর হচ্ছে হাত পা নাড়ানাড়ি করতেছে। দেন তখন তারা দৌড়ায় বাচ্চাটার কাছে যায়, পুকুরের কাছে যায়। পুকুরের কাছে যাওয়ার সাথে সাথে তারা দেখতেছে, তখনও তারা দেখতেছে বাচ্চাটা কান্না করতেছে। পুকুরের কাছে যখন তারা পৌঁছায় তখন দেখে বাচ্চাটা নেই। আবার ওইখান থেকে তখন তারা পুকুরের পাড়ে কিন্তু দাঁড়ায় আছে, ওইখান থেকে তাদের চোখের সামনে বাচ্চাটা নাই হয়ে গেছে। বাচ্চাটা কোথায় গেল, বাচ্চাটা উধাও। হঠাৎ করে আবার পিছন সাইড দেখে, যেই সাইডগুলো তারা খুঁজে গেছে ওই সাইডে যেয়ে দেখে, মানে ওই সাইড থেকে এখন আবার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। তখন তারা আবার দৌড়ায় ওই সাইডে যায়। পুরা ব্যাপারটা হচ্ছে কি, তখন যে ব্যাপারটা হচ্ছিল যে হয়তোবা ওনারা পুরা একটা ঘোরের ভিতরে ছিল। ইভেন ওনাদেরকে পুরা ওনাদের উপরে, ওনাদেরকে ওটাকে কি বলে আমি ঠিক আই ক্যান্ট রিমেম্বার ইট রাইট নাও, হয়তোবা ওনাকে মানে পুরাপুরি তারা মায়াজালের ভিতরে পড়ে গেছে। বাচ্চারা, তারা ডান সাইড থেকে বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছে, ডান সাইডে চেক আউট করতেছে, ওইখানে নাই। এরপরে বাম সাইড, এরপরে সামনে, এরপরে পিছনে, এরপরে পুকুর পাড়ে যখন বাচ্চাটাকে সচক্ষে তারা দেখলো, ভিজুয়ালি যখন তারা দেখলো বাচ্চাটা পুকুর পাড়ের ভিতরে কান্না করতেছে, তারা যখন বাচ্চাটাকে ওইখান থেকে উদ্ধার করতে গেছে, বাচ্চাটা তাদের সামনে থেকে নাই হয়ে গেছে। একটা ফুটফুটে বাচ্চা শিশু ওইখান থেকে নাই হয়ে গেছে। পরবর্তীতে আবার কান্নার আওয়াজ এই সাইড থেকে আসতেছে। পরবর্তী তারা যেটা করলো সেটা হচ্ছে তারা পুরোপুরি ভয় পেয়ে যায়। ওর মধ্যে একটা লোক ছিল যে হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে যায়। তাকে কোলে করে নিয়ে শাকিল ভাই ওনারা যারা ছিলেন তারা পরবর্তী বাড়িতে চলে যায়। ইভেন ওনাদের ভিতরে অনেকেই খুব, তারা প্রত্যেকটা মানুষ খুব বেশি ভয় পেয়েছিল। ইভেন একজন অসুস্থ হয়ে পড়েছিল। এরপরে আর নিশ্চয়ই কিছু ঘটে না। এরপরে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ভ্রম হতে পারে, কিন্তু সেটা আসলে একজনের সাথে ঘটে থাকে। ভ্রম মানে হচ্ছে কোনো একটা বস্তু বা বিষয় দেখা যেটা আসলে বাস্তবিকভাবে নেই, কিন্তু একই সাথে একাধিক মানুষ যদি একই জিনিস দেখে তাহলে সেটা কিন্তু আর ভ্রম থাকে না। সেটা দ্যাট ইজ সামথিং ভেরি অলরাইট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এআর মিম। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কন আপনার সাথে আছি ভয় বন্ধু হই। আমরা শুনছিলাম এআর মিমের ঘটনা। আমরা আরও কিছু ঘটনা তার হয়তো শুনবো যদি সময় থাকে, তবে এই পর্যায়ে আমরা আবু তাহের ভাইয়ের কাছে চলে আসতে চাই, আমরা তার ঘটনা শুনবো। অলরাইট, আমরা জানি যে আপনি একজন স্টুডেন্ট এবং আপনি পাশাপাশি জবও করছেন। জি, পার্ট টাইম জব। জি, ভেরি 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 ওয়েল। স্টুডেন্ট এবং পাশাপাশি জবও করছেন। আমরা আসলে খুব বড় ইন্ট্রোডাকশনে আর যাবো না, আমরা ঘটনাতে চলে যেতে চাইছি। আপনার বড় চাচার একটি ঘটনা আছে। আপনার বড় চাচা তিনি একজন ওঝা এবং তিনি ভূত প্রেত এগুলো যদি কারো উপরে আসর করে তাহলে তিনি সেটা ছাড়ানোর যেই মন্ত্রবল বা যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো তিনি জানতেন এবং তার বেশ একটা খ্যাতি ছিল এই বিষয়ের উপরে। সো এই কাজ করতে গিয়ে তার সাথে বেশ কিছু ঘটনা ঘটে যায় এবং তিনি বেশ কিছু ঘটনা জানতে পারেন এবং আপনি তার ভাতিজা হওয়ার কারণে আপনি এই ঘটনাগুলোকে প্রত্যক্ষ করেছেন এবং আপনি জানতে পেরেছেন। আর এটা আমরা সেই ঘটনাটা শুনি। আসলে আমার বড় চাচা ছিল এই জাড়ান কাড়ান বলে, আঞ্চলিক ভাষায় বলে যে জাড়ান কাড়ান এলাকায়। জি, এখন ওজা টাইপের। জি, এখন আমার বড় চাচা ছোটবেলা থেকে তুলা রাশি ছিল, রাশিতে তুলা রাশি ছিল। উনি আবার মিস্ত্রি কাজ করতো, নৌকা বানাইতো, নৌকার মিস্ত্রি ছিল। তাই কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয় আর কি। এখন আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে। তবে জায়গাটা ছিল অনেক ঝোপঝাড় ভরা আর কি। রাস্তাটা ছিল তখন তো আর ইট ছিল না, তখন এই পিচ ছিল না, মানে কাদা ছিল আর কি। বর্ষাকাল, সময়টা ছিল বর্ষাকাল। বেশ অনেক বছর আগে, অনেক বছর আগে। এটা হচ্ছে আনুমানিক 50 বছর আগে। 50 বছর আগে।
আচ্ছা, তার মানে তো তখন আপনি এটা আসলে মানে দেখেননি তাকে, আপনি শুনেছিলেন দাদির কাছ থেকে পরবর্তীতে। শুনেছি, আমার দাদি আচ্ছা। এখনো বেঁচে আছে। জি জি জি, তারপরে এখন ঘটনা হচ্ছে উনি যখন আমাদের 2 কিলোমিটার দূরের থেকে আমাদের বাড়িতে আসতেছিল কাজ শেষ করে, পথিমধ্যে ওনার পাশে যেন কে একটা ছায়া হয়ে হাঁটতেছে আচ্ছা। আর কি। এখন হাঁটতে হাঁটতে উনি ওটা ফিল করছে যে আমার সাইডে কেউ একজন আছে, এবং আস্তে আস্তে আমাদের বাড়ি থেকে অ্যাটলিস্ট 1 কিলোমিটার দূরে একটা মাজার আছে। মাজারের যিনি ছিল, মাজারে যিনি শুয়ে আছে ওনার নাম হচ্ছে আবুল কাশেম মৌলভী। আর ওই মাজার এখানে এসে ওইখানে আবার বাঁশঝাড়ে ভরা ছিল জায়গাটা, বাঁশঝাড় অনেক বাঁশঝাড় দেখে একটা বাঁশ ওনার সামনে আড় হয়ে পড়ে আছে রাস্তার উপরে। এখন উনি বাঁশের নিচ দিয়ে যখন হেঁটে যায় তখন বাসটা আরও নিচে হয়ে যায়। জি। যখন উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন বাসটা উপরে ওঠার চেষ্টা করে। তখন উনি কোনো কুলকিনা না পেয়ে একসময় সাইডে আবার ছিল একটা পুকুর ছিল, আচ্ছা। কিন্তু উনি ভয়তে আবার পুকুরে নামতেও পারছে না, কারণ পুকুরে নামলে না জানি ফেলে দেয় কিনা। সে ঘটনাক্রমে অনেক সময় পরে উনি আবার ওজা ছিল তো, 2টা ঢিল আর কি, মাটির ঢিলা পড়ে উনি ওটা ছেড়ে দিছে ওনার সামনে Okay. বাঁশঝাড়ে। ওই দিন বাসটা উঠে গেল ওই দিন। ওকে এট দ্য মিন টাইম প্রত্যেক দিন এই ঘটনা তার সাথে চলতেই থাকে। ওকে ওনার পরে ওনাকে ওজা দেখাইছে, অর্থাৎ কবিরাজ দেখাইছে, কিছুদিন ভালো ছিল। জি। ওইখান থেকে আসার পরে দাদা বললো যে তোর আর ওই কাজে যাওয়া লাগবে না, তুই একা যাস, ওই কাজে যাওয়া লাগবে না। ওনাকে নিয়ে গেল মানে নৌকাতে, টাউরে, আমাদের লোকে বলতো টাউরি করা আর কি, মানে নৌকার মাঝি। আচ্ছা উনি আমার মাঝি ছিল আর কি। আচ্ছা। আর উনি ওই সময় হচ্ছে চাল, ধান, গম এগুলো আনা নেওয়া করতো। তো উনি যখন নৌকায় গেছে, আমার দাদা বলতেছে যে তুই আমার পাশে একটা আর চাচাতো দাদা আছে, ওর সাথে তুই আজকে যা। আচ্ছা। আমার বড় চাচা ওনার সাথে গেল। উনি যাওয়ার পরে ওরা বাড়ি থেকে বের হয়েছে 2 জন। পথিমধ্যে উনি সেম ওই যে আগে ঘটনা বললো যে চাচা আমার পাশে যেন আরেকটা কে যেন হাঁটতেছে, কই আমার কেউ নাই। জি। উনি বললো কেউ তো নাই। না দেখো পিছনে তাকাই দেখো, আমি তো দেখছি। না কেউ নাই। নৌকায় গেছে, নৌকা যাওয়ার পরে বলে আমি একটু বাথরুমে যাবো আর কি। জি। উনি নৌকার পিছনের দিকে, বাথরুমগুলো সাধারণত পিছনের দিকে থাকে, পিছনে গিয়ে যখন বসলো ওইখান থেকে একটা বড় মাছ নাকি ওইখানে লাফ দিয়ে উঠছে নৌকার ভিতরে। আচ্ছা। একটা মাছ লাফ দিয়ে উঠছে। তখন ওইখান থেকে জোরে ডাক দিয়ে বলল যে চাচা মাছ উঠছে দেখো নৌকার ভিতরে। চাচা বলে কই মাছ তো, কোনো মাছ নাই তো। আচ্ছা ঠিক আছে। উনি আবার ওনার প্রকৃতির কাজ শেষ করছে, কাজ চালিয়ে যাচ্ছে আর কি। অ্যান্ড দ্য মিন টাইম আবার সেম ঘটনাই ঘটলো। এবার চাচাকে বলো চাচা দেখো নৌকার ভিতরে একটা মাছ আছে। কই না, চাচা আবার দেখে কোনো মাছ নাই। উনি ওনাকে নিয়ে আসলো, নিয়ে এসে ওনার কাজ শেষ হলে নিয়ে আসলো, নৌকার ভিতরে শুয়ে দিল। পরের দিন সকালে ওনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তুমি বাড়ি যাও, তোমার দ্বারা এই নদীর ভিতরে কাজ করা হবে না, কারণ তোমার যে অবস্থা তোমাকে আরও ট্রিটমেন্ট দরকার। ওনাকে বাড়ি নিয়ে আসা হলো। আমার বড় চাচা বাড়ি এসে আরও অবস্থা আরও মানে খারাপ হয়ে গেল আর কি। ওনাকে আবার কবিরাজ দেখানো হলো। দেখানোর পরে আমার চাচা ওই সময়কে একটা তাল গাছে উঠবে। চাচাকে বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকো। উনি কোনো কথা শুনতেছে না, বললাম আমি ওই তাল গাছে উঠবো। ওনাকে সবাই মিলে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হলো বাড়িতে। কিন্তু উনি যখন ওই তাল গাছটা দেখে তার কখনো আর অন্য কোনো জ্ঞান থাকে না আর কি। একদিন ওই মাঠে আর কি, আমাদের একটা মাঠ ছিল, ওই মাঠের ভিতরে ওনাকে বেঁধে রাখা হয়েছে পায়ে শিকল দিয়ে। এখন ওই শিকল ছিঁড়ে উনি চলে যাবে, তবে বলে রাখে শিকলটা ছিল চিকন আর কি, অনেকটা চিকন। এখন ওই শিকল ছিঁড়ে ওনার জানি না কোন কারণে ওনার শক্তিটা বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি। শিকল ছিঁড়ে উনি চলে গেছে। সামনে ছিল পুকুর, পুকুরের পাড়ে ছিল তাল গাছটা। আচ্ছা। পুকুরে লাফ দিছে, লাফ দেওয়ার পরে ওই পুকুর পার হয়ে তাল গাছে উঠছে। ভিজা কাপড়ে, আমার মনে হয় কেউ তাল গাছে কেন কোনো গাছে উঠতে পারবে না ভিজা কাপড়ে, উনি ভিজা কাপড়ে তাল গাছে উঠছে। আচ্ছা। ওঠার পরে এখন ওনাকে তো নামাতে হবে, নাহলে যখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। কারণ ওনাকে নামানোর কি ব্যবস্থা করা যায়? ওনাকে নামানোর জন্য কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে আপনারা একটা কবিরাজ নিয়ে আসেন, নাহলে উনি নামবে না। সেই অনুযায়ী একটা কবিরাজ ওনাকে আনা হলো পাশাপাশি। আনলে উনি
কোনো মতে একটু দোয়া কালাম কি পড়লো আমি জানি না, আমি তো ওই সময় ছিলাম না, কিংবা তাদের বিষয়টা আমরা জানবো না কি কি করছে আর কি। পড়লো, পড়ার পর একসময় নিচে নেমে আসলো। আমার দাদির কোলে, আর আমার ছোট চাচা ছিল আর কি, ওই সময় বললো যে ভাইরা আমার দাও। নেমে একটু শান্ত হয়েছে, আগের থেকে একটু শান্ত হয়েছে, বললো ভাইটাকে আমার কাছে দাও। তো কেউ রাজি হচ্ছে না আর কি ভাইকে দেওয়ার জন্য, যে দিলে কি অবস্থা হয়, আগের তো তাল গাছে উঠছে, কি অবস্থা হয় কি হয় না, এবার কেউ দিচ্ছে না। এখন আমার দাদি বললো যখন এত করে বলতেছে ওকে দাও, দে কি করে। ছোট চাচাকে ওনার কোলে দেওয়া হলে ও পুকুরে ছুঁড়ে মারছে, আমার চাচাকে পুকুরে ছুঁড়ে মারছে। এখন সবাই তো আরও ভয় পেয়ে গেছে যে এই অবস্থায় ওনার কাছে গালাগালি করতেছে আমার দাদিকে, যে তুমি এই অবস্থায় ওনাকে কেন, ওনার কাছে কেন তোমার ছোট ছেলেকে দিলে। আমার দাদাও ওনাকে বকাবকি করতেছে আমার দাদিরে আর কি। আমার দাদি এই বিষয়গুলো বললো যে ও এত করে বলতেছে, আমার ওর মায়া হচ্ছে আর কি। অনেকদিন পরে আমার ছোটো ছেলেটা চাইলো, তাহলে করলে আর কি আমি দেবো না কেন। তবে আমার বড় চাচা, একটা কথা বলে রাখি, বড় চাচা কিন্তু সবসময় এই যে কবিরাজ, জিন এগুলো নিয়ে নাড়াচাড়া করতে বিধায় এই কাজটা তার সাথে হয়ে আসছে আর কি। আমার বড় চাচা যখন কোনো দুর্ঘটনায় পড়তো, এবার ওই সময়টা কি আর কি, ওই সময়টাও উনি মানে সেন্স ছিল আর কি। মানে যখন একটু কবিরাজ কিংবা ওঝা দেখানো হলো তখন একটু সেন্সে আসলো আর কি। পরক্ষণে যখন একটু ঠান্ডা হলো তখন বুঝলো কাজটা করাটা ঠিক হয় না আর কি। পরক্ষণে ওই ওঝা কিংবা কবিরাজ দেখানোর পরে অনেকটা শেষে ভালো হয়ে গেল। একদিন গেছে মসজিদে নামাজ পড়তে, নামাজ পড়ার পরে আমাদের বড় একটা ঘের ছিল আর কি। আমাদের তো সুন্দরবন এলাকা, নদী এলাকা, ঘের ছিল, তো মসজিদের পাশেই ঘেরটা আর কি। এখন মসজিদের বললো যে আমার তো ছোট একটা ঘের, আমার এর জন্য একটা বাসা কেন বানাবো, থাকার জায়গা আর কি, কেন বানাবো, আমি মসজিদে থাকবো। তো উনি মসজিদে ছিল। এখন আমি ঘটনাক্রমে ওই দিন আমার বড় চাচার সাথে ছিলাম নামাজ পড়ে, তো আমি বললাম আমার চাচা তো থাকে এখানে, আমি আর বাড়ি যাই না আর কি। আমি চাচার সাথে শুয়ে আছি, কিন্তু আমার চাচা আবার ওই অনেক রাত্রে নামাজ পড়তো, তাজ্জুদ নামাজ পড়ে ওই মেম্বারের পাশে শুয়ে আছে। মেম্বারের শুয়ে আছে। এখন আমিও পাশে শুয়েছিলাম আর কি। ঘটনাক্রমে এক সময় দেখে আমি শুনতে পাচ্ছি, আমি তো ঘুমিয়ে গেছি, আমি ছোট মানুষ, ঘুমিয়ে গেছি, একটা আওয়াজ শুনতেছি আর কি, মানে ঘুমানোর আওয়াজ। মানুষ বোবা হলে যে আওয়াজটা করে, তারপরে টর্চার করা কিংবা সে কথা বলতে চাইলে যে আওয়াজটা করে, ওইরকম একটা আওয়াজ শুনতেছি আমি ঘুমের ঘরে আর কি। তা আমি আসলে বুঝতেছি না, আমি যখন ছোট মানুষ ছিলাম তো, তখন আমি উঠে দেখি হাত পা অনেক নাড়াচাড়া করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। আচ্ছা, মানে কে যেন মনে হচ্ছে ওনার বুকে বসে আছে, কিন্তু উনি উঠতে পারতেছে না। আমি অনেক কিছু উঠে টানাটানি করলাম ওনাকে, তো উনি উঠতে, আমি মনে হলো যে এত ভারী, আমি ওনাকে ধরে উঠাতে পারতেছি না। এক সময় আমার ওই সময় একটু মাথায় একটু বুদ্ধি আসে আর কি, আমার চাচা তো পড়তে জানে, ওনার জ্ঞান আছে, কিন্তু কথা বলতে পারছে না, জ্ঞান আছে কথা বলতে পারছে না। তা আমি দৌড়ে গিয়ে, আমাদের মসজিদটা ছিল মাটির মসজিদ তখন ওই সময়, তো মসজিদে এটা অনেক আগে পরের ঘটনা আর কি, এটা অনেক পরের ঘটনা। তা মসজিদে মাটি ছিল দুইটা, আমি তিনটা ডেলা আনলাম, এনে চাচার হাতের এখানে রাখলাম। আচ্ছা, চাচা ওই হাতে মাটিটা নিয়ে কি পড়লো জানি না, পড়ে বাইরে ছেড়ে দিল, মসজিদ থেকে জোরে ছুরি মারলো। মারার পরে মানে সাডেনলি দেখি সব স্বাভাবিক হয়ে গেছে আর কি। পরে বললো যে, আমি বললাম চাচা কি হয়েছে, কই কিছু তো হয়নি। তো কিছু একটা হয়েছে, সেটা কিছু একটা আমার বুকের উপর ছিল, এটুকু সে ফিল করছে, এটুকু আর কি। আমার চাচাটা সবসময় এই মানে আমাদের এলাকায় যত মানুষ বিপদে পড়ে, এই যে জিন ভূতেরা আসর আর কি, উনি এই কাজগুলো করতে বিধায় ওনার ঘাড়ের উপরে একটা অদৃশ্য ভর করতে আর কি, জিন অথবা ভূত। এটা হচ্ছে আমার চাচার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে আবু তাহের, আপনার একেবারে প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্য। আমরা আরও ঘটনা শুনবো, তবে এই পর্যায়ে আরও একটু যারা আমাদের সাথে কানেক্টেড আছেন তাদের কথা বলতে চাইছি, দেখি কারা কারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রথমেই যেতে চাইছি ফেসবুকে, দেখতে পাচ্ছি সহিলি জাহান মিম লিখেছেন, ভাই আমি ঢাকা থেকে আপনাকে শুনছি। মোহাম্মদ রায়ান আমাদের সাথে আছেন। প্রিন্স এহসানুল লিখেছেন আমাদেরকে কমেন্ট করেছেন এমডি শ্যামল। তারপর দেখতে পাচ্ছি প্রিন্স এহসানুল, সহিলি জাহান মিম, কিসমত খান, মুন্না চৌধুরী লিখেছেন, ভাইয়া আমি শুনছি ঢাকা নন্দীপাড়া থেকে।
এবং তারপর আছেন আব্দুল্লাল জাবের, লিখেছেন ভাইয়া এই শোটা যদি আচ্ছা আপনি সময় পরিবর্তনের একটা অনুরোধ জানিয়েছেন, দেখি আমরা চেষ্টা করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। সানাম আছেন আমাদের সাথে, রিয়াত রাজ জয়েন করেছেন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে, সৌদি থেকে আমাদের একজন বন্ধু আছেন, নাম লিখে পাঠাননি। সেই সঙ্গে আছেন সুলতান সাদ আল ফাতেহ, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, নতুন বন্ধু তিনি। নুসরাত জাহান লামিয়া লিখেছেন হাই, আমি নুসরাত জাহান লামিয়া ফ্রম ভোলা থেকে আজকে প্রথমবারের মতো শুনছি, আমি এবং আমার বন্ধু তারা আমরা আপনারা একসাথে শুনছি। ওকে, অনেক ধন্যবাদ নুসরাত। সুলতান সাদ আছেন আরও দেখতে পাচ্ছি কাকে, আচ্ছা বলছি, সেই সঙ্গে আছেন মোহাম্মদ হাসনাত তপুরাজ, মিরপুর 2 থেকে আমাদের সাথে আছেন। দুষ্টু ছেলে হাসান জয়েন করেছেন, স্বপ্নপুরী আমাদের সাথে আছেন। ঢাকা থেকে জান্নাত তুবা আমাদের সাথে আছেন, এবং আর আছেন কে, সকলেই শুনছেন, অনেকেই বলছেন। আমি আবার বলবো, নিশ্চয়ই যারা যারা কমেন্ট করছেন এই পর্যায়ে একটুখানি আমাদের SMS প্যানেল থেকে ঘুরে আসতে চাইছি। আবিদ হাসান ধামরাই থেকে আছেন, আরমান নারায়ণগঞ্জ থেকে আছেন সাদ আসাদ মতিঝিল থেকে, নরসিংদী থেকে শরীফুল আছেন আমাদের সাথে, তারা সবাই টেক্সট করেছেন। সাদমান সবুজ লিখেছেন আমাদেরকে, আরমান নারায়ণগঞ্জ থেকে টেক্সট করেছেন। অনেক ধন্যবাদ সবাইকে। যারা এখনও কমেন্ট করেননি, সংযুক্ত হয়েছেন, শুনছেন আমাদেরকে কিন্তু দেননি যে আপনি আমাদের সাথে আছেন, তারা জানান আমাদেরকে। SMS করুন RD স্পেস নেম স্পেস আপনার কথা লিখুন, পাঠিয়ে দিন 2717 এই নাম্বারটিতে, অথবা facebook.com/radiodhoni 91.2 FM এই অ্যাড্রেসে গেলে আপনি যে টপ পোস্টটা পাবেন, অর্থাৎ আজকের লাইভ স্ট্রিমিং, ভয়ের লাইভ স্ট্রিমিং যেটা আছে সেটাতে আপনি কমেন্ট করতে পারেন, এবং আপনি চাইলে ফেসবুকেও আমাদেরকে শুনতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং কমেন্ট সেকশনে লিখে দিন আপনার মতামত, কিংবা ইনবক্সে লিখে দিন আপনার মতামত। সেই সঙ্গে মেইল অ্যাড্রেসটা জানাতে চাইছি, bhoy@radiodhoni.fm, which is BHOY@radiodhoni RADIODHONI.fm. This is the address. Just write your incidents and then send it to this email. আমরা চেষ্টা করব সেটা পড়ে দেওয়ার জন্য। চলে যাচ্ছি আরও একবার আমাদের পরবর্তী বন্ধু আবু তাহের ভাই, যিনি আমাদেরকে ঘটনা শোনাচ্ছিলেন, তার আরেকটি ঘটনা শুনবো, তার কাজিনের ঘটনা, খালাতো ভাইয়ের একটি ঘটনা, খালাতো ভাইয়ের মৃত্যুর একটি ঘটনা, ভয়ের এবং অ্যাট দ্য সেম টাইম ভেরি স্যাড ইনসিডেন্ট। শুনি প্লিজ। ঘটনাটা ছিল 2001 সালে, সম্ভবত ওই সময় বিএনপির ক্ষমতায় আসছিল আর কি, প্রথম নির্বাচনে। জি জি। আমরা স্বভাবত যখন নির্বাচন হয় তখন সবাই মিছিলে যায়, ছোটবেলায় যখন মিছিলে যাইতাম। তার ঘটনাক্রমে আমরা সবাই মিছিলে গেছি, চিড়ার লোভে আর পাটালির লোভে, আচ্ছা ছেলেবেলায় যেটা হয় আর কি। আমরা মিছিলে গেছি, যাওয়ার পরে আমরা সবাই মিছিলে যাওয়ার পরে একটা সময় মিছিল শেষ হয়ে যায়, তা মিছিলে কে কোথায় আছে এটা কিন্তু খেয়াল থাকে না কারো। আমরা মিছিলে গেছি সবাই, আমার চাচাতো ভাইটা অনেকগুলো গেছে, আর আমার খালাতো ভাইটা উনি ওনার বাড়ি থেকে আমাদের এখানে বেড়াতে আসছে আর কি, খালা নিয়ে আসছে ওই সময়টাই। এখন ওনাকে আমরা যখন মিছিল শেষ হয়ে গেছে সবাইকে খোঁজাখুঁজি করতেছে কে কোথায় আছে, কাউকে ওনাকে পাওয়া যাচ্ছে না, সবাইকে পাওয়া গেছে, ওনাকে ওই ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ওনার বয়সটা হচ্ছে আনুমানিক 7 বছর, ছেলেটার বয়স, আমার খালাতো ভাইটা 7 বছর, অনেক ছোট আর কি। এখন ওনার দাদা আবার ওই জিন ভূতের একটা কি ঝালানোর কাজ করতে কবিরাজ ছিল, তাই ঘটনাক্রমে ওনার দাদা নাকি ওনার বাড়িতে, যেহেতু কবিরাজ, ওনার বাড়িতে বিভিন্ন রকম রোগী আসতেই পারে, ওই কাজ ওনার দাদা ওনাদের বাড়িতে জিন ছাড়ানোর কাজ করতেছিল আর কি। কারণ এই ছেলেটার নাম ছিল আলামিন, কাজিনের নাম ছিল আলামিন। উনি বাড়ি চলে আসছে, ওই সময় বাড়ি আবার অনেকে দুপুরবেলা বাড়ি আবার কেউ নাই, দুপুরবেলা তো একসময় অনেক কাজে থাকে, কেউ গোসলে যায়, কেউ রান্নাবাড়া করে, মানে কেউ ওই সময়টা ফাঁকা ছিল আর কি। তবে আমার চাচা, আমাদের শেষ চাচা আর কি, উনি আমার শেষ চাচার বাড়িটা আবার অনেক ফাঁকা, আমাদের মূল বাড়ি থেকে অনেকটা দূরে, মানে একবার পুকুরের কিনারে আর কি। এখন আমার চাচা আবার গরুর দুধ দহন করতেছিল ওই সময়টা বিকালে, কারণ আমাদের ওই সময়টা ছিল গ্রীষ্মকাল আর কি। তখন আমাদের এদিকে একটা আছে আর কি, গরুগুলো সব দুপুরে এনে আবার দুধটা সংগ্রহ করে ছেড়ে দেওয়া হয়, রাত্রে আমাদের সব মাঠে থাকে, আমাদের গরুকে ওই মানে বদ্ধ অবস্থা পালন করে, দুধ দহন করে আবার ছেড়ে দেয় আর কি। তো ওই সময় দুধটা দহন করতেছিল, হঠাৎ করে যে গরু কখনো লাথি মারত না আর কি, দুধ দহন করার সময় ওই গরুটা লাথি মারলো, জোড়া লাথি দিয়ে গরু ছুট দিল। কি কারণে উনি কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, কেন লাথি চলে গেল।
ওই সময় যেটা পরে বুঝলাম, আমি শুনলাম আর কি, Okay. যে ওনার দাদা নাকি ওই জেন সালানোর কাজ করতেছিল। তবে আমরা বাড়ি এসে সবাই যখন আমরা খাওয়া দাওয়া করছি, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আমার খালা খোঁজ দিচ্ছে যে তোরা তো গেলে, আলামিন কোথায়? তোরা তো সবাই আসলে, আলামিন কোথায়? জি। আলামিন কোথায়? আলামিন তো বাড়ি আসছে না, ও তখন আসে নাই। এখন যখন আসে নাই, ছোট একটা ছেলে, চারিদিকে পুকুর আছে, পানি আছে, খুব স্বাভাবিকভাবে সবাই খোঁজ করতে শুরু করলেন। এলাকায় সবাই ঘের, সব পুরোটা ঘের, কোথায় গেল? সবাই তো ওই সময়টা তো মানুষের একটা মানে ভিতরে কাজ করতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না, মানে হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে, অথবা ওই আবার ওই সময় একটা প্রচলন ছিল যে ছেলে ধরা, হয়তো বলতেছে ছেলে ধরা নিয়ে গেছে, অথবা পানিতে পড়ে মারা গেছে আর কি। আচ্ছা। এখন এই যখন এই কথা যখন বলছে অনেকে, তখন আবার বললো কি যে আমাদের আবার জাল ছিল আর কি, ওই যে বিয়ার জাল আর কি, পুকুরে মাছ মারার জন্য বড় জাল ছিল। আশেপাশে যত পুকুর ছিল সব কটা পুকুরে জাল নামিয়ে দিল, যার যে জাল ছিল। তারা সন্দেহ করছেন যে হয়তো পানিতে পড়ে গেছে। আচ্ছা। প্রাথমিকভাবে সন্দেহটা করছে, যেহেতু সাঁতার দিতে পারে না ছেলেটা, প্রাথমিকভাবে এই সন্দেহটা করছে আর কি। এখন আশেপাশে আমাদের গ্রামে যত পুকুর ছিল কম বেশি সবগুলো পুকুর দেখা হয়ে গেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। এখন ভীতিটা আরো কাজ করতেছে সবার ভিতরে, সবগুলো পুকুর দেখা হয়ে গেল, আর মিছিল তো শেষ হয়ে গেছে, আর বাইরের লোক এখানেও আসে নাই। আমাদের গ্রামের মিছিল, মানে স্থানীয় পর্যায়ে যারা ছিল সবাই এখানে গ্রামের লোকজন ছিল আর কি। এখন পরে এই খোঁজাখুঁজি করতে করতে আসরে আজান দিয়েছে। আসরে আজান দেওয়ার পরে 5টার দিকে আমার সেজো চাচি, উনি মারা গেছেন, আল্লাহ থেকে বেস্ট নসিব করুক, মারা গেছে। উনি নামাজ পড়বে, উনি আসরের নামাজ পড়ে, এত ব্যস্ততার ভিতরে, এত তাড়াতাড়ি, এত হইহুল্লোড়ের ভিতরে উনি নামাজ পড়বে, মানে বিপদ আসলে মানুষের তো আবার আল্লাহ শুকরিয়া অনেক করতে ভুলে যায় না, দোয়া করে যে কোথায় গেছে কিনা, নামাজ পড়বে। আমার ছোট সেজো চাচার একটা পুকুর ছিল, ছোট পুকুর, ওখানে কেউ কল্পনাও করতে পারেনি যে ওই পুকুরটা মানুষ থাকতে পারে আর কি। ওই পুকুরটা ছোট পুকুর, ওখানেও দেখা হয়েছে, জালটাল ওখানে ফেলানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। নামাজ যখন পড়তে যাবে, উজু করা লাগবে, উনি আমাদের ওই সিঁড়িটা ছিল একটা খেজুর গাছ, খেজুর গাছের আপনি জানেন অনেক কুয়া থাকে, জি, ওই কুয়া কেটে কেটে খেজুর গাছটা ফেলানো পুকুরের ভিতরে। এখন উনি উজু করার সময় হাত দিছে, 2-3 বার দেওয়ার পরে ওনার পাটা, ওই ছেলের পাটা ওনার হাতে লাগছে। সিঁড়ির নিচে, খেজুর গাছের নিচে ওনাকে মাথাটা মাটিতে একেবারে এমনভাবে রাখছে, ওরা গলাটা আছে মাটির ভিতরে, মাথাটা মাটি মানে কাদার মধ্যে ঢোকানো ছিল। জি। আচ্ছা। পার আঙুলটা, বড় আঙুলটা আর কি, বড় আঙুলটা ওনার হাতে পাচ্ছে। উনি স্বাভাবিকভাবে বুঝতে পারেনি প্রথমে, হয়তো বা অন্য কিছু থাকতে পারে। তখন 3য় বাজছে, তখন উনি একটা মানে চিৎকার দিয়ে উঠছে, এখানে কিছু একটা আছে। স্বাভাবিকভাবে জাল যখন আমরা ফেলছি তখন ফাঁকা জায়গাগুলো দেখছি আমরা, কিন্তু সিঁড়ির নিচে কখনো দেখি নাই, ওখানে জাল যাওয়ারও কথা না, সেজন্য পাওয়া যায় নাই। এখন যখন বলছে কিছু একটা আছে, এখন আমার সেজন্য লাভ দিয়ে পড়ছে, এখানে লাভ দিয়ে দেখে পুরা উনি টেনে তুলতে পারতেছেন। উনি একটা মানে ওই সময় অনেক ইয়ং ছিল আর কি, এখন একটু বৃদ্ধ হয়ে গেছে, ইয়ং ছিল, টেনে তুলতে পারতেছে না, এমনভাবে কাদায় পড়ছে। এখন স্বাভাবিকভাবে একটা মানুষ পড়ে গেলে এত নিচে তো কাদার ভিতরে যাওয়ার কথা না, এই ভিতরে কীভাবে গেল এটা আমরা আজও পর্যন্ত উত্তর খুঁজে পাইনি। তো উত্তর খুঁজে পেয়েছিলাম পরে, যখন ওনার দাদাকে খবর দেওয়া হলো যে তোমার নাতি এখানে পড়ে গেছে, তখন ওই ঘটনাটা খুলে বললো যে আমি ওই সময়টা একটা মানে রোগীকে সেবা দিচ্ছিলাম আর কি। আচ্ছা। তখন ওই জিনটা কি করছে, ওইখান থেকে ছেড়ে আসছে। আমি শুনেছি আর কি যে যদি ছেড়ে যায়, যদি দুষ্ট জিন থাকে তাহলে কারো না কারো ক্ষতি করে যায় ওই বংশের। এখন বেসিক্যালি একটা চিহ্ন রেখে যাওয়ার কথা বলা হয় আসলে। এখানে কি এই চিহ্নটা কি এটা মানে তার নাতিকে মেরে ফেলে যাওয়া? দ্যাট ইজ ভেরি সো স্যাড। এখানে শেষ নয়, জি। ঘটনাক্রমে আমার খালু ছিল 1 বছর, এটা 2001 সালের ঘটনা। 2002 সালে উনি সুন্দরবন গেছে কাঠ কাটতে। আমাদের এলাকায় সবাই আবার এই ব্যবসাটা আছে কাঠ কাটা, বনের, মানে বন নির্ভর ছিল বেশি, এখনো আছে এটা। এখন অধিকাংশ মধু আর গোলপাতার বিষয়ে সীমাবদ্ধ আছে। তো ওই কাঠ কাটতে গেছে, এখন উনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পিছনে গেছে। স্বাভাবিকভাবে আগে যে কথাটা বলছিলাম, নৌকার পিছনে আসছে, বাথরুমগুলো থাকে, পিছনে গেছে। যাওয়ার পরে উনি পড়ে গেছে পিছনে, অথবা বাঘে খেয়েছে, কেউ বলতে পারে না। পিছনে গেল বাথরুমে, আর তাকে খুঁজে পাওয়া গেল না। কারণ এই ঘটনার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমরা কেউ পাই নাই।
এটা হচ্ছে মানে পুরাটা আছে ওনার বংশ যে পুরুষ ছিল, মানে ওই আমার নানার আর কি বংশ যে পুরুষ ছিল, কোনো পুরুষ রাখে নাই আর কি। নানাও মারা গেছে, ছেলে মারা গেছে, পরে আমার খালুটা পরে লাস্ট মারা গেছে। তার মানে আর কোনো পুরুষ ওই বংশে জীবিত ছিলেন না? জি, আমার দুইটা শুধু খালা তো বোন আছে আর আমার খালা আছে, এই ছাড়া আর বংশ পুরুষ নাই। স্যাড এবং অ্যাট দ্য সেম টাইম স্কেরি, জি, isn't it? শুনছেন রেডিও ধ্বনি 91.2, আরজে লিংকন আপনার সাথে আছি। সময় প্রায় শেষের দিকে। আজকে আর হয়তো একটা ঘটনায় আমি শুনতে পারবো, তবে যারা ফেসবুকে কানেক্টেড আছেন তাদের কথা একটু বলতে চাইছি। অল্প কটা নাম হয়তো মেনশন করতে পারবো। আছেন প্রিন্স এহসানুল, নাসিম আহমেদ জয়, আচ্ছা, তারপর আছেন আরিয়ান রাজীব এবং এমডি বাবর আলী, গাজীপুর থেকে তিনি আমাদেরকে শুনছেন। সেই সঙ্গে মোহাম্মদ সুমন সংযুক্ত আছেন, আমাদের কমেন্ট করেছেন অভিন্ন লাহিড়ি, ওকে। দেন মোহাম্মদ আরিফ আজিমপুর থেকে আমাদের সাথে আছেন। তাহির ভাইয়ের ঘটনাগুলো খুব ভালো লাগছে, অলরাইট। সংযুক্ত আছেন সেই সঙ্গে মোহাম্মদ বিশাল খান, মনির হোসেন, শিপন হোসেন, নাসিম আহমেদ জয় এবং এমডি রায়হান। আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা আরেকটি ঘটনা শুনে এসে আবারও হয়তো সংযুক্ত হব। তবে একটু বলে রাখতে চাইছি, যারা নিজের ঘটনা শেয়ার করতে চান, কিভাবে শেয়ার করতে চান সেটা উল্লেখ করুন। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RD স্পেস নাম স্পেস ভয় BHOY লিখে পাঠিয়ে দিন 2717। এই নাম্বারটিতে ভয় শব্দটি থাকলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের সাথে লাইভ বসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান। অথবা আপনি চাইলে আপনার ঘটনা লিখেও পাঠাতে পারেন। তার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার সাথে ঘটা ঘটনাগুলো লিখে পাঠাতে হবে। মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm, which is BHOY@radiodhoni, RADIODHONI.fm. This is the address, so send your incidents. ওকে, আবু তাহের ভাই, আপনার পরবর্তী ঘটনা, আপনার এবং আপনার আব্বার একটি ঘটনা, শ্মশান ঘাটের একটি ঘটনা। হাতে সময় খুবই কম, আমরা হয়তো আর 5 মিনিট শুনতে পারবো, সো 5 মিনিটের মধ্যে আমরা ঘটনাটি শুনবো। আমি ছিলাম আমার পরিবারের মেজো ছেলে। জি। আমার বড় ভাই একটু বাউন্ডলে ছিল আর কি, উনি পরিবারের দিকে খুব একটা মনোযোগ দিত না। ছোটবেলা থেকে আমি ওর আব্বা পাগল ছিলাম আর কি। অনেকে মা পাগল, আব্বা নানি পাগল থেকে, আমি আব্বা পাগল ছিলাম। সেহেতু আমার আব্বা যেখানে যেত আমাকে সাথে করে নিয়ে যেত ছোটবেলা থেকে। তা একদিন আমরা শুধু আমার এই ঘটনার সাথে জড়িত আমার আব্বা আছে, আমার বড় চাচা আছে, আমার ছোট চাচা আছে, আমার বড় চাচিও আছে ইভেন। আমরা ওই সময় আমাদের গ্রামটা আগে বলেছি যে আমাদের এদিকে গরুকেও বদ্ধ অবস্থায় পালন করে না, এটা ছেড়ে পালন করে। তা আমরা গেছি হচ্ছে আরেকটা কথা বলে রাখি, আমরা আবার ওই আমাদের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না। আমরা রাত্রে গরুর গোবর খুঁড়তে যাইতাম। অনেকের কাছে হাস্য মনে হবে এটা, কিন্তু এটা বাস্তবতা। রাত্রে যাইতাম হচ্ছে বিলে, গরুর গোবর খুঁটে এনে ওইগুলো আবার নুড়ি বানিয়ে বিক্রি করতাম আর কি। মানে এটা আর্থিক মানে সচ্ছলতা ফিরিয়ে আনা যায় কীভাবে, এই জন্য আমরা রাত্রে এই কাজগুলো করতাম আর কি। তা আমরা যখন মাঠে যাইতাম রাত্রে, ভোর রাতে যাইতাম, বেশি 3টার পরে, মানে যখন গরুগুলো খেয়ে দিয়ে মানে গোবরগুলো হচ্ছে ইয়ে আর কি ছাড়বে আর কি, পায়খানা করবে, তখন এগুলো আমরা খুঁড়তে যাইতাম। এখন আমরা ঘটনাক্রমে আমরা গেছি 3টার দিকে, তখন হচ্ছে চাঁদটা হচ্ছে নিবু প্রায়, মানে চাঁদটা নিবু প্রায়, হালকা দেখা যাচ্ছে আবারটা। আমরা যাচ্ছি, যাওয়ার পরে একটা বড় পালে আমরা ঢুকছি, গরুর পালে ঢুকছি। সম্ভবত গরুর পালে হচ্ছে আমাদের এই গোবরগুলো বেশি থাকে। একটা পালে আবার গরুর রাত্রে আছে এই অবস্থায় থাকে আর কি, দলবদ্ধ অবস্থায় থাকে। তখন দেখি ওই গরুর ভিতরে অনেকগুলো গরু আছে, একটা লম্বা সাদা মতো কি শুয়ে আছে, লম্বা সাদা মতো কি শুয়ে আছে। স্বভাবত আমি ছোট ছিলাম, সবার ভিতরে আমি মাঝখানে থাকতাম, আব্বা থাকতো সাইডে, বড় চাচা থাকতো, মাঝখানে থাকতাম। এখন যখন আমি লম্বা কি শুয়ে আছে আমি দেখেছি এটা, আমার বড় চাচারে বলছি, বড় চাচা, আমি বড় চাচা বলতাম, বড় চাচা এটা কি, কোদিকে নজর দিস না তুই, এদিকে আমার সাথে আয়। আমার বড় চাচা বুঝছে বিষয়টা। পরক্ষণে আমি বসছি আর কি, মানে আলের পরে আমি অনেকগুলো মানে আমার ঝুড়িটা অনেক ভারী হয়ে গেছে। ভারী হয়ে যাওয়ার পরে আমি বসে পড়ছি, দেখি একটা গরুর উলানে, মানে একটু হালকা দেখা যাচ্ছে উলানে হচ্ছে, উলান থেকে চপচপ শব্দ আসতেছে, কিন্তু বাছুর নেই। বাছুর ছাড়া উলান মানে কে যেন খাচ্ছে আর কি। আপনি শব্দ শুনতে পাচ্ছেন যে কেউ একটা গরুর উলান থেকে দুধ খাচ্ছে, কিন্তু বাছুরটা আশেপাশে ছিল না, আমার পাশে আর কি। আচ্ছা, তারপর আমি একটু লক্ষ্য করে দেখলাম যে ওই উলানে একটা সাপ মুখ দিয়ে
দুধটা খাচ্ছে। ওকে, আমার একটু স্বাভাবিক এটা একটা কিরিচুরি বেড়ে গেল, এই জন্য পাশে গিয়ে দেখলাম। যাওয়ার পরে এবার ওটা ছিল গ্রীষ্মকালে, আবার বর্ষাকালে আমরা হচ্ছে মাছ ধরতাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসে আর কি, মাছ ধরতাম। মাছ ধরার জন্য আমরা ওই মাগুর মাছ ধরতাম আর কি। যাওয়ার পরে আমরা এই টিমেই যাইতাম আর কি, বড় চাচা, চাচি, আমি, আব্বা। আমার আব্বা আবার সারাদিন কাজ করতো, রাত্রে মাছ ধরতো, অনেক ক্লান্ত থাকতো আর কি। তো আমরা সম্ভবত বের হয়েছি বাড়ি থেকে। বের হওয়ার পরে আমাদের একটা ভিড় ছিল, ভিড়টার নাম ছিল মুজাহারের ভিড় বলা হতো। ওই ভিড়ের পাশ দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে তখন আবার হচ্ছে ধান লাগানো হয়ে গেছে। ধান লাগানো হওয়ার পরে আল ছিল, আল দিয়ে যাওয়ার পথে দেখি একটা সাপ আমার বড় চাচার সামনে ছিল। সাপটা এই আলটা পার হবে আর কি, কিন্তু পার না হয়ে প্রায় ওই দিকে চলে গেছে, কিন্তু এক তৃতীয়াংশ চলে গেছে। যাওয়ার পরে ওটা পার না হয়ে ব্যাক করছে। আমার বড় চাচা দেখে বললো আজকে কোনো একটা বিপদ আছে। উনি বসছে কিনা জানি না, উনি বললো যে সাপটা গ্রামে নাকি প্রচলিত আছে, সাপ যদি রাস্তা পার না হয় তাহলে কোনো বিপদ সামনে আছে আর কি। এখন আমরা গেছি মাছ মারতে। যাওয়ার পরে আমরা ওই টোপ দিতাম আর কি, একজন সব ভাগ ভাগে বসতাম, কাছে কাছে না, এই প্রায় 200 ফুট পরে পরে এক একজন বসতাম। সম্ভবত আমার আব্বা বসছে ওই দিন আছে শ্মশানের পাশে আর কি, শ্মশানের পাশে বসছে, একটু গরম জায়গা পাইছে, ওইখানে বসছে। তারপরে আমার বড় চাচা, তারপরে আমি, তারপরে আমার বড় চাচি, তারপরে হচ্ছে আমার ছোট চাচা, এর ভাগ ভাগ করে বসছে। এখন একটা সময়ে যত গরম জায়গা পাইছে, আমার আব্বা ক্লান্ত, সারাদিন কাজ করে, বিভিন্ন রকম কাজ করে, ওই ক্লান্তি চলে আসে, মাছ মারার একটা পর্যায়ে ক্লান্তি চলে আসে। তো উনি যে শ্মশানে বসছে ওটা উনি খেয়াল করেন রাত্রে রাত্রে, উনি যে শ্মশানের উপরে বসে আছে ওটা খেয়াল করে নাই। তার আসলে তখন হয়তো বা তার মাথার মধ্যে কাজ করছিল না। ওকে, জি। এখন ওই সময় একটা সময় উনি ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, একটা ক্লান্তি আসলে একটু জায়গায় একটু গরম পাইছে। গরমটা ছিল কি জন্য আমি বলে রাখি, আমাদের পাশে একটা হিন্দু বাড়ি ছিল, সেটা বলা হতো চেরু বাড়ি আর কি, সেই লোকটার নাম ছিল চেরু আর কি। আচ্ছা, না, হিন্দুটার নাম। উনি মারা গেছে 88 বছর বয়সে। ওই দিন বিকালে ওনাকে ওইখানে তাকে পোড়ানো হয়, দাহ করানো হয়। জি, তারপরে উনি যখন ওইখানে ঘুমিয়ে গেছে। পরে ওই যে আমার বড় চাচার কথা বলছিলাম যে মসজিদে শুয়ে থাকার পরে একটা বোবা আওয়াজ শোনা যায়, আমার সেম ঘটনাটা আমার আব্বার সাথে ঘটছে। আচ্ছা, ওই শ্মশানের ভিতরে শুয়ে আছে, শুয়ার পরে ওনার বুকের উপরে কেউ বসে আছে। এটা আমরা উনিও সেই সেম ভাবে বোবা একটা আওয়াজ দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার বড় চাচা ছিল আমার আব্বার পাশে, উনি হালকা একটু কানে আসতেছে, কি জন্য পাশে একটা ঘুম আছে আর কি, বোবা আওয়াজ করতেছে আর কি। তো উনি আমার আব্বার নাম ছিল আজিজ। আজিজ কি হয়েছে, আওয়াজ দেয় না। পরে আমি শুনতে পাচ্ছি যে বড় চাচা কি হয়েছে এখানে, ওই কিছু তোর আব্বা যেন কথা বলতেছে না। তাই বললাম তার একটু এগিয়ে গিয়ে দেখো যে কী অবস্থা। উনিও গুরুত্ব দিচ্ছে না, মাছ পড়তেছে, আবার আমার বড় চাচার ওই টোপে আবার মাছ বেশি পড়তেছে। আচ্ছা, আচ্ছা, এখন ওখানে তো উঠা যাবে না, উঠলে মাছটা চলে যাবে। পরে উনি খানিক সময় আমি বলার পরে আমার আব্বা গেছে, আমার বড় চাচা গেছে আবার এখানে। আচ্ছা, গিয়ে দেখে ওই ঘটনা, শ্মশান ভিতরে শুয়ে আছে, তবে উঠতে পারতেছে না। আমার বড় চাচা যখন ওই ঘটনা দেখছে, তখন উনি তো অনেক কিছু জানে, আগে বলেছি উনি অনেক কিছু জানে। তা উনি ওনার মতো কাজ করলো, তারপরে উনি উঠলো, কাজ করার পর উনি উঠলো। ওঠার পরে ওনাকে ওই দিন আমরা সব মাছ মারা সব বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, তো ওই ঘটনাটা আমার মনে আসলো, আমি বিশ্বাসটা জন্মিয়ে গেল যে রাস্তা পার হওয়ার সময় যদি কোনো সাপ রাস্তাটা পরিপূর্ণ পার না হয় তাহলে কোনো বিপদ আসে। ওই দিনের প্রমাণটা পেয়েছিলাম আমি নিজেই। আচ্ছা, এটা আবু তাহের ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাতক্ষীরার মানুষ আপনি এবং আজিমপুরে থাকেন কর্মসুবাদে, আর আজকে আমাদের সাথে এই রাতে আপনার ঘটনাগুলো শেয়ার করে নেওয়ার জন্য, আমাদের লিসনারদেরকে আপনার এবং আপনাদের জীবনের সত্য বাস্তব ভয়ের ঘটনাগুলো শেয়ার করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অলরাইট, আমাদের সাথে আবু তাহের ছিলেন এবং তিনি তার ঘটনা শোনাচ্ছিলেন। আজকের মতন এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় প্রায় শেষের দিকে। সো এতক্ষণ ধরে যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, আমাদের বন্ধুরা, আমাদের লিসনাররা যারা ভয়ের ঘটনা ভালোবাসে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ আবু তাহের ভাইকে এবং AR মিমকে তাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য।